মরণ কামড় দেবে। এই যা খবরের কাগজটা দিতে ভুল করে গেছি স্যার। এই দাও 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 দেখুন। কারু গঠনের ট্রেন দুর্ঘটনায় বিজয় মারা গেছে। পারে না, কিছুতেই হতে পারে না। হে ভগবান, এ তুমি কি করলে? এমন একটা খাঁটি সৎ মানুষকে তুমি এই পৃথিবী থেকে সরিয়ে দিলে। উনি মানুষ ছিলেন না বাবু, উনি ছিলেন দেবতা। তাই এই পৃথিবী থেকে অকালে চলে গেলেন বাবু, অকালে চলে গেলেন। আমাকে আজ ওদের বাড়িতে যেতে হবে। এত বড় বিপদের দিনে ওদের পাশে আমাকে দাঁড়াতেই হবে। ওইখানে আপনার যাওয়ার কি দরকার আছে জামাইবাবু? আপনি তো মধুমিতার সঙ্গে সজলের বিয়ে দেবেন। মধুমিতা এক্ষুনি এই বাড়িতে আসবে। না, মধুমিতা আর কোনোদিন এই বাড়িতে আসবে না। আসবে না কেন? আসবে না কেন? আমার বাবার সঙ্গে দেখা করেছে, অনেক জরুরি কাজ আছে। যা ঠিক আছে, সে মুম্বাই যাচ্ছে হিন্দি ছবিতে অভিনয় করার জন্য। ঠিক আছে, আজ না হয় পরে একদিন আসবে। কোনোদিন আসতে হবে না, কোনোদিন এখানে আসতে হবে না। যার জন্য আমি রাজার অংশটি ত্যাগ করে চলে যেতে গিয়েছিলাম, সে সামান্য হিন্দি ছবির হাত চালটুকু ছাড়তে পারলো না। কোনো কিন্তু নয়। আমি একটা ভাঙা কাজকে কোহিনুর মনে করেছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি মধুমিতা আমাকে নিয়ে শুধু খেলা করেছে, খেলা। ভালোবাসেনি কোনোদিন। তুমি কি তার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে চাও? না বাবা, মধুমিতাকে আমি মন থেকে মুছে ফেলেছি। কেমন তোমার ইচ্ছা, কিন্তু সজল, এদিকে একটা বিরাট বিপদ হয়ে গেছে। এইমাত্র কাগজে পড়লাম ট্রেন দুর্ঘটনা, মারা গেছে। আমাকে এক্ষুনি একবার ওদের বাড়িতে যেতে হবে। আমি কি ওদের পাকা কথা দিয়ে আসতে পারি? হ্যাঁ বাবা, চেনাপত্রই আজীবন হারিয়ে গেছে, তখন অচেনা অন্ধকারকে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই বাবা, আমার কোনো আপত্তি নেই। আমি জানতাম সজল একটা মরিচিকার পিছনে ছুটছে, কিন্তু এত তাড়াতাড়ি ভুল ভেঙে যাবে এটা আমি বুঝতে পারিনি। দুর্গাপদ, বলুন স্যার, তুই কি আমার সঙ্গে ওদের বাড়িতে যাবি? হ্যাঁ স্যার। দাঁড়াবো, ওরকম একটা ওই হাবিলদারের বোনের সঙ্গে কিছুতেই সজলের বিয়ে হতে পারে না। কেন? মেয়েটার অপরাধ? ওরকম একটা অপায় মেয়ে কোনোদিন মুখার্জি বাড়ির বউ হতে পারে না। অপয়া? নিশ্চয়ই অপায়া। বিয়ের কথা পাকা হতে না হতে যার দাদা মারা যায় সে অপায় না তো আর কি? না, আমার ঠাকুর যে অপয়া নয়। আরে আসুন আসুন আসুন, আমি এখনই আপনাদের বাড়িতে যাচ্ছিলাম। উনি হলেন বিজয়বাবুর স্ত্রী। নমস্কার। আপনি বিজয়বাবুর স্ত্রী? এখনো রঙিন শাড়ি শাঁখা সিঁদুর পরে আছেন। আপনার স্বামী তো ও বলতে পারে না, কিছুতেই না। কিন্তু বাবু যে বললেন খবরের কাগজে প্রথম পৃষ্ঠায় খবর বেরিয়েছে। জানি, খবরের কাগজ আমিও পড়েছি। তাছাড়া থানা থেকে ওর হাতকড়িটা দিয়ে গেছিল, শুধুমাত্র সেটার উপর ভিত্তি করে। আমি তো আমার সেটা মুছে ফেলতে পারি না। আপনার কথার মানে আমি ঠিক বুঝতে পারলাম না। দেখুন, দুর্ঘটনার পর আমাদের বাড়ির লোক সেখানে গিয়েছিল। আমি এখন সেখান থেকে আসছি। আমার স্বামীর মৃতদেহ আমরা পাইনি, শুধুমাত্র হাতকড়িটা পাওয়া গিয়েছিল, আর তার পিছনে ছিল নাম লেখা। তাই তো ওনারা ধরে নিয়েছিল ও মারা গেছে। বেঁচে থাকলে কি উনি ফিরে আসতেন না? আসবে, নিশ্চয়ই আসবে। সাবিত্রী সেটি শুধু যমরাজের কাছ থেকে সত্যবানকে ফিরিয়ে এনেছিল। কাজে আমার এই সেটি সিঁদুরটাকে অবলম্বন করে আমি ওর জন্য অপেক্ষা করবো। আজকালকার যুগে এইসব কথা শুনলে না লোকে আপনাকে পাগল বলবে। যে যা খুশি বলে বলো, যেহেতু আমার স্বামীর মৃতদেহ পাওয়া যায়নি, তাই তো হিন্দু শাস্ত্র মতে ওর জন্য আমি 12টা বছর অপেক্ষা করবো। তারপর যদি ফিরে না আসে, তখন এই শাখা না ভাঙবো, সেদিন সিঁদুর মুছবো, শ্রাদ্ধ শান্তি করবো। তার আগে সৌদমারে বেশছি আমি বিধবার বেশ করতে পারবো না। বাহ, চমৎকার! আপনার মনের দৃঢ়তা দেখে আমার খুব ভালো লাগলো। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন আপনার মনস্কামনা পূর্ণ করেন। ভগবান কি করবে তা আমি জানি না মেশমশাই, কিন্তু আমি যে ওর ইচ্ছের মূল্য দিতে এতটা আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি। আগামী মাসের 5 তারিখে উনি ঠাকুরজির বিয়েটা ঠিক করে গিয়েছিলেন। ওই দিনে আমি বিয়েটা দিতে চাই। নিশ্চয়ই হবে, কারণ বিজয়কে আমি কথা দিয়েছিলাম, সে কথা আমাকে
থাকতেই হবে। বেশ, তাহলে আমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাই। আমার যে এখনো অনেক কাজ বাকি। চলুন আপনাকে গাড়িতে করে স্টেশনে পৌঁছে দিই। না দাদা, আপনাকে আর কষ্ট করে যেতে হবে না। জীবন যদি ভগবান যখন আমাকে একা করে দিয়েছেন, তখন তখন আমাকে একাই পথ চলতে দিন। জানেন, ওই মানুষটা কোনোদিন কারোর কাছে সাহায্য দেয়নি, তাই তোর পদচিহ্ন অনুসরণ করি ওর দেখানো পথ ধরে আমি চলতে চাই। আসি না। নমস্কার। আসি মেসোমশাই। বাহ, একজন সাধারণ মহিলা হয়ে কি অসাধারণ মনোবল! আমাদের শিক্ষিত সমাজে এইরকম মন পাওয়া যায় না। আমাদের সমাজের মহিলারা হাঁ করে বসে থাকেন, কখন তার স্বামী দেবতাকে চোখ বুঝবে, তারপর সেই মৃত স্বামীর টাকায় তিনি সরকার সুখ উপভোগ করবেন। কি যে বলেন না জামাই বাবু, যে মেয়েটা বিধবা হয়েও শতবার বেশে ঘুরে বেড়াতে পারে সে মোটেও ভালো মেয়ে নয়। কাউকে ভালো না বলাটা কোনো ভদ্রলোকের পরিচয় নয়। কি বললেন? ঠিকই বলেছে। দু পাতায় ইংরেজি বললে মানুষ কোনোদিন ভদ্রলোক হয় না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের মতো লেখাপড়া করেননি। তবে লক্ষ লক্ষ শিক্ষিত মানুষ তার ছবিতে প্রণাম করে। চন্দ্রমোহন, তুমি এমন শিক্ষায় শিক্ষিত হয়েছো যে তোমার ভাগনা তোমাকে মামলা বলে পরিচয় দিতে লজ্জা পাবে। লজ্জা? মনে থাকবে, মনে থাকবে সোমেশ্বর মুখার্জি, তোমার কথাগুলো আমার গুঞ্জে গুঞ্জে মনে থাকবে। ও বাগে সজলের ভিটা, তারপরই আমি মধুমিতাকে মাঠে নামাবো। প্রশংসার ভিটে কাটার আগে মধুমিতা গীতা পাঠ শুরু করবে সজলের কানে। তারপরেই তো শুরু হবে আসল ঘর ভাঙার খেলা। সজলকে বাবার স্নেহের সিংহাসন থেকে নামিয়ে দিয়ে ওই মুখার্জি বাড়ির সুখের স্বর্গে রাজত্ব করবে এই চন্দ্রমোহন। আরে আরে ওই মার্কার তো পেছন ছাড়া যাবে না। না না না, যেমন করেই হোক ও স্টেশনে পৌঁছানোর আগে আমাকে শর্টকাটে পৌঁছে যেতে হবে ওর কাছে। ও খবর হৃদয় দেবতা, তুমি কোথায় তা আমি জানি না, তোমাকে পাবো কিনা তাও আমি জানি না। তবে হ্যাঁ, ঈশ্বর যদি থাকেন তোমাকে আমি ঠিক পাবো, তাই তো? সমাজ সংসারের চোখ রাঙানিকে উপেক্ষা করে আজ আমি আমার সীমন্ত রাঙিয়ে যাচ্ছি। তুমি যেখানেই থাকো আমাকে আশীর্বাদ করো, তোমার অসমাপ্ত কাজ আমি যেন সমাপ্ত করতে পারি। পারবে সোনামণি, পারবে, কারণ আমি তো তোমার সঙ্গে আছি। এটি অশুভদানি। শালা যা দেখতে না মানে যেন একেবারে ডালিম ফুল। এই শোনো, তোমার ওই হাবিলদার বর তো মরেছে, তাই আমার মতো একটা কুমার বর তো তোমার নইলে এই বয়স, টপকা শরীর, ঢেউ খেলানো যৌবন কোনো মেয়ে কি সামনে রাখতে পারে? আরে বাবা, যেখানে সেখানে শরীরের জ্বালা মেটাবে কেন? আত্মীয়তা যখন হচ্ছে, আমি হচ্ছি তোমার আপন। তাই আমার সঙ্গে মাঝে মধ্যে একটু লটুর ফুটুর করলে তাকে প্রচেষ্টা কোথায়? তাছাড়া কি জানো, মেয়েদের যৌবনের খিদা আমি একদম সহ্য করতে পারি না। তাহলে যা একখানা মাল তুমি মায়ের। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন বুঝি? হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ। তাছাড়া তোমার জন্য দাঁড়িয়ে থাকতে না আমার কোনো কষ্ট হবে না। জানি, ওই বাড়িতে প্রথম দিকে আপনাকে বুঝতে আমার এতটুকু অসুবিধা হয়নি। মেয়েদের জন্য শুধু দাঁড়িয়ে থাকা কেন, আপনার অনেক কিছু করতে পারেন। পারি তো, পারি পারি পারি। বলো তোমার জন্য কি করতে হবে? তোমার জন্য না আমি একেবারে মরতেও পারি। ইস, আপনার মতো মহাপুরুষের মহাপ্রয়াণে পৃথিবীর অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। এই তোমাকে
তোমাকে দেখতে না মানে ওই বেনারসের লেংড়া আমের মতো। তাই চলুন পরে আরেকদিন ভালো করে আলাপ করা যাবে। চলে যাবেন কি এখনো তো তোমার সবকিছু দেখা হয়নি, চাখা হয়নি। ওইভাবে হ্যাংলার মতো যে থাকে জিভে জল পড়ি জামাটা ভিজে যাবে যে। চলুন। কেন চলি কেন বলেন বলুন তো? হ্যাঁ, বুকটা একেবারে ফেটে যায় জানেন। যান ফেভিকুইক নিয়ে আসুন, আপনার এই ফাটা বুকটা আমি ভালো করে জুড়ে দেবো। এই তোমাকে দেখতে না মানে ওই বিলিতি ক্যালেন্ডারের মেয়েদের মতো, তাই না? ঠিকারটা একেবারে ওই করিনা কাপুরের মতো। সঙ্গে পিছে থাকলে ভালো করে ভেবে দেখে নিতে। আরে ফিতে কি হবে? আমি চোখে দেখে তোমার সব মাপ বলে দিতে পারি। জানি ওই বাড়িতে যেভাবে সাপের দৃষ্টি নিয়ে আমার দিকে চেয়েছিলেন, মনে হচ্ছিল যেন গিলে খাবেন। আরে বাবা, গিলে খাওয়ার মতো মাল যে। খবরদার! ভুলেও চেষ্টা করবেন না, গলায় লটকে মরা যাবে। এই কচি বয়সে মরতে যাবো কম দুঃখে শুনে। এই তুমি না কাজ করো, তুমি আমাদের কড়ি আঙুলটা দাঁতে কেটে তোমার চোখের কাজল দিয়ে আমার কপালের পাশে একটা টিপ দিও। তারপর না একটু ছোট ছিটি যাতে কারো নজর না হয়। আপনার মতো পীড়িতের মানুষ আছে জানে না, আমি মনের আগুনে দগ্ধ হতাম না জানেন। আমিও তো তাই বললাম। এই কি বললেন বলুন তো, ঠিক মনে পড়ছে না। বলুন আরেকবার বলুন। আমি তোমাকে ভালোবাসি। ও মা, তাই শুনে না আমার গাটা কেন ছম করছে। আমি তোমাকে বিয়ে করবো। মা, আপনি আমার বর হবে? আপনি আমাকে এত ভালোবাসেন? বাসি মানে তোমার জন্য না, তোমার জন্য আমি মরতেও পারি। এই মাইরি, তাই একটু মনে দেখান না। কিন্তু কি করে মরবো? কেন? বিষকে বা গলায় ধরে দিয়ে? তুমি বোধহয় আমার সঙ্গে ঠাট্টা করছো। সজল আপনার কে হয়? কেন? সজল আমার ভাগ নেই। তাহলে আমার সঙ্গে আপনার সম্পর্ক ভুলে আমার সঙ্গে অসভ্যতামি করতে আপনার লজ্জা হচ্ছে না? লজ্জা? সেটা আবার কোন জিনিস? কোন দোকানে কিনতে পাওয়া যায়? ওটা খায় না মাথায় দেয়? দেখো, ওই লজ্জা বস্তুটা না ভগবান দিতে আমাকে ভুলে গেছে। তাছাড়া রাধা কৃষ্ণের কে ছিল? মামি হয়ে ভাবনার সঙ্গে লুটুর পুটুর যদি ওই শাস্ত্র মেনে নিতে পারে, তাহলে তোমার সঙ্গে মাঝে মধ্যে ওই চৌকিটকে খেলে আমার দোষটা কোথায়? আমি অবাক হয়ে যাচ্ছি, অমন মহান পরিবারের আত্মীয় হয়ে এমন হীন প্রবৃত্তি আপনার হয় কি করে? এত সতীপনা দেখো না তো, হ্যাঁ? যে মেয়েটা বিধবা হয়ে শতবার বেশে ঘুরে বেড়াতে পারে, তার না কমো আমি ছিনালি তো দিমাগ আমি একবারে ফেলে দেবো। পশু বললে কেন? পশু বললে কেন? বলো না, বলো শুয়োরের বাচ্চা, বড় কুত্তার বাচ্চা। কুকুরের জন্য মুকুর লাগে। কি ভেবেছিস, হ্যাঁ? কি ভেবেছিস? নারীর অবলা পাই না? শোন, একা যখন পথে বেরিয়েছি, তোদের মতো নারী মানুষের কাছে কিভাবে নিজেকে বাঁচাতে হয় সেই ক্ষমতা ভগবান আমাদের দিয়েছে। তোদের মতো ওষুধের বিনাশ করতে যুগে যুগে অবতীর্ণ হয়েছিল কালী, দুর্গা, ছিন্নমস্তা। সারা হাতের ছোঁয়া তো নয়, যেন একেবারে কলকাতার রসগোল্লা। এই তুমি এক কাজ করো না, তুমি আর তোকে খালি হাতে হবে না, তোর দরকার জুতো। এবার তো দেমাগ আমি একেবারে ভেঙে দেবো সরকার। আমি ভেবেছিস কি, হ্যাঁ? শোন, ওই বাড়িতে আত্মীয় হচ্ছে বলে তোর এই কথা বলা উঁচু মাথা নিচু কর না। আমার সঙ্গে এরকম ছিঁড়ে দিবে না করতেছি, সেদিন হবে তোর জীবনের শেষ। सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै
আমি কি দোষ করেছি? তুই আমাদের বাড়ি থেকে খাবার চুরি করছিস। না, আমি খাবার চুরি করিনি। তুই করেছিস তো সমাধানে কি করবে? ও, আর 3 দিন ধরে কত লোককে বললাম, বাবু সাজা দুটো পয়সা দাও না, কেউ আমার কথা শুনলো না। চিৎকার করে বললাম, বাবু মশাই বড় খিদে পেয়েছে, দুটো ভাত দাও না। কেউ আমার কথা শুনলে না, জানো। ওই খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিল, আর কুকুরগুলো মহানন্দে খেতে লাগলো। কিন্তু আমি বা ছাড়বো কেন? দোস্তের মতো আমিও মানুষ, ঈশ্বরের সৃষ্ট শ্রেষ্ঠ জীব। ওই কুকুরগুলোর সঙ্গে লড়াই করেছিলেন সে ঠোঙা, কুকুরগুলো না কানা, তাকে এখন কেমন কেউ কেউ করছে। এই কারা কেউ কেউ করছে বলে? কুকুরগুলো কুকুর? ওই, কোথায় কুকুর? সে কিভাবে দেখতে পারেন? ওই যে এক পাল কুকুর ওই হল ঘরে বসে মদ খাচ্ছে, আর আদলেন তো মেয়ে মানুষ দিয়ে দাবা দাবি করছে। ওরা কুকুর? সারা শুয়ারের বাচ্চা। বাবু, ওরা কুকুর না হলে দেশের এই দুর্দিনে ওরা মদ আর মেয়ে মানুষকে দাপাদাপি করতো না। চুপ করবি না, পুলিশ যাবো। ও বুঝেছি বাবু, তুমি ওদের দলে? জানিস আমরা কারা? জানি না আমরা। তোমরা ধনী বাবার আদরের দুলাল, তোমাদের অদৃশ্য সঙ্গীতে দেশের বুকে বসেছে কালোবাজারি জলসা। তোমাদের চাবুক খেয়ে হাজার হাজার অভুক্ত মানুষ ডাস্টবিনে কুকুরের সঙ্গে লাইন দিচ্ছে। চুপ করবি না, মুখটা বন্ধ করে দিতে হবে। মরাকে দেখাচ্ছে মরবার ভয়। পাগলের পেছনে সময় নষ্ট না করেই ভালো, বরং পার্টিতেই যায়। পালাচ্ছে, 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 সত্যি কথা শুনে পালাচ্ছে। পালাবে না। ওদের গায়ে যে মিথ্যার জামা প্যান্ট, বিবেকহীনতার পোশাক, চোখে কালো চশমা, আর ময়লা মাথা, ময়লা মাথা জুতো দিয়ে পিছু মারছে সেই শ্রেণীকে যারা না হলে ওরা চোখে সর্ষের ফুল দেখতো। এত সুন্দর সুন্দর কথা বলছেন, কে আপনি? আমি নাম গোত্র পরিচয়হীন এক অজানা মানুষ। আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? না না না, আমার কারোর সাহায্যের প্রয়োজন নেই। আমি একটা পাগল, পাগল না, না ছাগল, ছাগল। ছাগল যেমন গাছের কচি পাতা চিপে খায়, আমি তেমনি আমার কর্তব্যের সবুজ পাতাগুলো চিপে চিপে খেয়েছিলাম। তবে আমার একটা নামও আছে, কি নাম আপনার? বলুন, কি নাম? স্বপ্নের ফেরিওয়ালা। জানো, আমার স্বপ্নের ফুলগুলোকে আঁকড়ে ধরতে গিয়ে আমি সব হারিয়ে ফেললাম। আমি এখন পাইছে হাল ভাঙা নৌকো নিয়ে মাছ দরিয়ায় উতাল পাতাল ধরে হাবুডুবু খাচ্ছে। আপনি কি সুন্দর কথা বলেন। আপনার কণ্ঠস্বর আমার বড় চেনা বলে মনে হয়। মনে হয় কত জন্মের আপনজন। আচ্ছা, আপনার আপনজন কেউ নেই? আছে, সব আছে। তাদের বেশি করে আঁকড়ে ধরতে গিয়ে আমি সব হারিয়ে ফেললাম। হারিয়ে ফেললেন কেন? ঠিক আছে, আপনি বলুন কোথায় আপনার স্বপ্নের মন্দির, আমি আপনাকে সেখানে নিয়ে যাব। যাবো না। কেন যাবো? প্রিয়জনদের প্রতি কোনো কর্তব্য করার ক্ষমতা হয়ে যাবার নেই। আমি শুধু তাদের যন্ত্রণা দেওয়া ছাড়া আছে আমার কিছুই নেই। আচ্ছা, তোমার বাড়ির সবাই কেমন আছে? পাথর হয়ে গেছে। আমাদের বাড়ির একমাত্র দেবতার অভাবে সবার প্রতীক্ষার প্রহর ঘুরে চলেছে এক মমতাময়ী, কর্তব্যে নিশ্চল, কি অসীম আত্মবিশ্বাস, যেন জাগ্রত দেবীর প্রতিমা। আর তোমার মা? আপনার কাছে নায়িকা বললাম, তবে আমাদের বাড়ির বিপর্যয়ের মূলে ওই মা। মা মাই হয়, মায়ের বিচার সন্তানদের করতে নেই। তিনি যে স্বর্গাদপি গরিয়সী, তার তুলনা শুধু তিনি। এই পৃথিবীর আলো দান করেছেন তিনি। সব সন্তানের প্রথম ভাষা মা। এই মায়ের বিচার সন্তানদের করতে নেই। আচ্ছা, এখন তুমি এসো, কারণ তোমার বাড়ির লোকেরা তোমার প্রতীক্ষায় পহর করছে। এসো বোন, এসো। হ্যাঁ, আসছি। তবে কেন জানি না, আপনার ওই কথাগুলো শুনে আমার এই আপনজনকে মনে করিয়ে দেয়। মোচড় দিয়ে ওঠে বুকের ভেতরটা। না না, আমি কি ভাবছি? এ তো স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। আমি আসি দাদা, আমি আসি। দাঁড়াও, দাঁড়াও বোন।
কতটা কঠিন ব্যাপার, কারণ আইনার মুখস্থ নেই। এই মানুষেরা তোমার ইজ্জত কেড়ে নিতে পারে, তোমার ইজ্জত কেড়ে নিতে পারে। তুমি দাঁড়াও, আমি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। না দাদা, তার আর প্রয়োজন হবে না, আমি ঠিক যেতে পারবো। আপনার বর্তমান অবস্থায় সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই, তবে ঈশ্বরের কাছে আপনার মঙ্গল কামনাই করি। যদিও আজ আমার দাদা বেঁচে নেই, বৌদির সাধনা যদি সত্যি হয়, সত্যি যদি আমার দাদা ফিরে আসে, সেই দিন আমি আপনাকে বাড়ি নিয়ে যাব দাদা। আমি আসি দাদা, আমি আসি। ছি, 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 ছি। একজন বিধবা মেয়ে মানুষ আজ একবার ধরে শতবার ভোজ ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তার শতবার সুখ ভোগ করা যদি এতই শখ, তাহলে শাঁখা সিঁদুর পর বাড়িতে বসে থাক। বড় বৌদি বাইরে না গেলে তোমার মেয়ের বিয়ে হবে কি করে? আমরা নয় ভিখিরির মতো মেয়ের বিয়ে দেবো, তাই বলে একজন বিধবা মেয়ে মানুষ মাঝরাত পর্যন্ত বাড়ির বাইরে গিয়ে রোজগার করে নিয়ে আসবে, আর সেই টাকায় পাপিয়া দিয়ে দিতে হবে। মা, বড় বৌদির নামে এমন নোংরা কথা বললে তোমার জিভ খসে পড়বে। হ্যাঁ, ওই দেবীর সঙ্গে তুমি কালি মাখাবার চেষ্টা করো না, তাহলে সংসারটাই চোরা বালিতে তলিয়ে যাবে। তুই চুপ কর। যে নিজের হাতে নিজের মুখে কালি মাখে তার হয়ে আর ওকালতি করিস না। আমরা যেন আর বিধবা হইনি। ওরে এদেশের কোনো বাড়িতে এমন অনাথ সৃষ্টি কাণ্ড দেখেছি? সবটা বুঝি ওর একা, যে গেছে সে তো আমার নিজের ছেলে। এই বয়সে আমি পড়ে থাকলাম, অমন একটা জোয়ান ছেলেকে ভগবান কেড়ে নিল। এ তো বিধির বিধান, এ তো মেনে নিতেই হবে। সংসার তো আর কারো জন্য থেমে থাকবে না। আপনি ঠিকই বলেছেন মা, সংসার কারোর জন্য থেমে থাকে না। জীবন গাড়ি একবার থেমে গেলে আর চলে না মা। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি রেল কোম্পানি হেড অফিস থেকে এসেছি। আমার নাম যতীন ঘোষ। দুর্ঘটনার এতদিন পরে আপনারা আমাদের খোঁজ নিতে এলেন। কি করবো বলুন, সরকারি কাজের অনেক নিয়ম কানুন মেনে আমাদের রাস্তায় এসেছি। বলুন আপনি কি জন্য এসেছেন? দেখুন মা, আপনাদের দুঃখে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই, তবু আপনাদের জন্য একটা আশার খবর নিয়ে এসেছি। আশা? কিসের আশা? বিজয় বাবুর মৃত্যুর ক্ষতিপূরণ হিসাবে রেল কোম্পানি 5 লক্ষ টাকা মঞ্জুর করে পারে। 5 লাখ টাকা? হ্যাঁ। কোথায় সে টাকা? দিন। আমরা আমাকে দিন, আমরা আমাকে দিন। দেখুন মা, সরকারি টাকা নগদে দেওয়া হয় না। আপনি বিজয় বাবু স্ত্রীকে দেখুন, সে এই কাগজে সই করলে আমি তাহলে চেকটা। আপনি দয়া করে একটু বসুন, বৌদি নিশ্চয়ই ওই তো বৌদি। ঠাকুরপো, আমি মুখার্জি বাড়িতে বিয়ে পাকা করে পরিষেকটার দোকানে গিয়েছিলাম। আমার গয়নাগুলো ভেঙে পাপিয়ার জন্য নতুন করে বানাতে দিয়ে। খুব ভালো করেছো। এসো মা, এসো। কি আর বলবো দুঃখের কথা। টাকা দিয়ে কি আর ছেলের মৃত্যুর ক্ষতিপূরণ হয়? সরকার যখন পাঠিয়েছে সে টাকা তো আমাদের নিতেই হবে। টাকা? কিসের টাকা মা? বৌদি, পোর্টাল অ্যাক্সিডেন্টের জন্য রেল বিভাগ থেকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাঠিয়েছে। 5 লাখ টাকা? ওকে দুঃখের সুসব কথা কি আর তোমার মনে আছে মা? না হলে সরকার তো কাগজে ক্ষতিপূরণের কথা লিখেই ছিল। হ্যাঁ, মনে পড়েছে মা, মনে পড়েছে। রেডিওতে সম্প্রচার হয়েছিল। মা, ওই টাকাটা পেলে পাপিয়ার বিয়ের আর কোনো চিন্তা থাকবে না। আমরা এতক্ষণ এই কথাই বলাবলি করছিলাম। ওই টাকা পাপিয়া বিয়েতে খরচ হলে তুমি কোনো আপত্তি করবে না। ছি ছি, আমি আপত্তি করবো কেন? বৌদি, বৌদি, ও টাকাটা তোমার, আমরা কেউ তা ছুটতে পারবো না। আমিও ছুতে পারবো না ঠাকুরজি। বৌদি, মা, ওই টাকাটা আপনি নিয়ে নিন। নেবো নেবো, নিশ্চয় নেবো মা, নিশ্চয় নেবো। তার আগে তুমি তোর কাগজে একটা সই করে দাও তো মা। কাগজ? কিসের কাগজ? বিজয় বাবুর ডেথ সার্টিফিকেট। উনি যে মারা গেছে এই কথাটা স্বীকার করে এই কাগজে সই করতে হবে, তাহলে আমি আপনাকে চেকটা দিতে পারবো। না, উনি যে মারা গেছে তা আমি বিশ্বাস করি না। কাজ ওই কাগজে আমি সই করবো না। আপনি ছাড়া অন্য কেউ সই করলে এই কাগজ আর চেক আমাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। আপনার যা খুশি আপনি করুন, কিন্তু আমার বিশ্বাস ও একদিন না একদিন ঠিক ফিরে আসবে। তাই তো আজ শতবার বেশ করে আমি ওর জন্য অপেক্ষা করছি। দেখুন, আপনার বিশ্বাসে আঘাত করার মতো ক্ষমতা আমার নেই। যদিও মনে করেন এই অসম্ভব, তবুও ভগবানের কাছে প্রার্থনা করি
নমস্কার। এই তুই কি করলি বাবা? জেনে শুনে বাপি আর এত বড় সর্বনাশ করলে? বৌদি আমার কোনো সর্বনাশ করেনি মা, বরং আমি বৌদির সর্বনাশ করেছি। আমার জন্য ওই দাদাকে ধানবাদে যেতে হয়েছিল। আমার বিয়েকে কেন্দ্র করে আমার মায়ের চেনা মুখটা কেমন অচেনা হয়ে গেল। আমার বিয়ের কথাটা হয়েছিল বলে বৌদির মমতাময়ী রূপটা আমার সামনে আরো উজ্জ্বল হয়ে উঠছে। এই সংসারে সর্বনাশের বলে মাটাই কিনা বলবো না, তবে আমার জন্য সবকিছু ঘটেছে এর জন্য শুধু আমি দায়ী। আমি 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 না রে বাপিয়া না, তুই নয়, এর জন্য তাই আমরা সবাই বেঁচে থাকতে যে মানুষটাকে আমরা চুষে খেয়ে ছিপড়ে করে দিয়েছি, মরার পরেও সেই ছিপড়ে দুটো দিয়ে সুখের সজ্জায় আরামের গদি বানিয়ে নিশ্চিন্তে শুয়ে থাকতে চাইছি। হ্যাঁ মা, হ্যাঁ, দাদার ডেড বডি নিয়ে আজ তার মা ব্যবসায় নেমেছে। একবিংশ শতাব্দীর নিউ মার্কেটে ঈশ্বর বিজয় রায় আজ তার মায়ের কাছে একটা দামি নিলামের মাল, একটা দামি নিলামের মাল। তুমি বাড়ির ভেতরে যেতে পারবে না। এ আপনি কি বলছেন মা? ঠিকই বলছি। অসতী, কুলোটা, মেয়ে মানুষ কোথাকার। বলি, বিধবা হয়েও শতবার ভেদ করে থাকতে তোমার লজ্জা করে না? না, আমাকে মা বলে রাখবি না। আজ থেকে এই বাইরের ঘরেই পড়ে থাকবি। কাল সকালের মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যাবি। কোথায় যাবো মা, কোথায় যাবো? আপনারা ছাড়া আমার যে আর কোনো আশ্রয় নেই মা। আমার যে আর কোনো আশ্রয় নেই। যা, সরে যা এখান থেকে। বলি, নদীতে তো জল আছে। একটা দড়ি কলসি জুটি নিয়ে গলায় দিয়ে মরে যা। মরতে পারলে আমি তো বেঁচে যেতাম মা, কিন্তু আপনার বড় ছেলে আরো অসমাপ্ত কাজের জন্য আমাকে যে বেঁচে থাকতে হবে। কেলেন আমার সত্যি লক্ষ্মী সাবিত্রী রে। আজ থেকে তুই এই বাইরের ঘরেই পড়ে থাকবি। না। ভেতর ঘরে যেতে পারবি না। এখনই আমি ঘরে তালা দিয়ে ঘুমেই শুতে যাবো। দেখি তোর তেজ ভাঙে কি না। যাবে না, যাবে না মা, বন্ধ করবে না মা। মা, বন্ধ করবে না মা। মা, দরজা খুলুন মা, দরজা খুলুন। ওই ফটোতে ওই ফটোতে মাথাটা টেকালে আমি যে বেঁচে থাকার জন্য পাই না মা।
জানো তোমার খড়িটা দিয়ে ওরা ওরা প্রমাণ করতে চেয়েছিল তুমি তুমি নাকি মারা গেছো। তাই ঘড়িটা আমি সবসময় আমার আঁচলে বেঁধে রাখি। এই দেখো দেখো, দাও দাও দাও, আজকে আজকে আমি তোমাকে নিজের হাতে পরিয়ে দেবো। কই দেখি দেখি দাও, দেখি হাতটা দেখি, কই দেখি 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 দাও 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 না। আস্তে চেঁচিও না, জানো ওর কাটা হাতটা পেয়ে ওরা ধরে নিয়েছিল আমি মারা গেছি। এতদিন তুমি কোথায় ছিলে? কলকাতার হাসপাতালে। কলকাতায় কেন? আর সবাই তো ধানবাদ আর আসানসোলের হাসপাতালে ছিল। হ্যাঁ, দুর্ঘটনার পর একটা অ্যাম্বুলেন্স রোগী নিয়ে কলকাতায় যাচ্ছিল, তাড়াহুড়োতে সেটাতে কেউ আমাকে তুলে দিয়েছিল। তারপর কেউ আমার খোঁজ করেনি। বেশ কিছুদিন আমারও স্মৃতিশক্তি ছিল না, নাম দাম পরিচয় মনে ছিল না। ধীরে ধীরে মনে পড়তে আমি হাসপাতাল থেকে পালিয়ে এসেছি। জানো, মা বিশ্বাস করে না তুমি বেঁচে আছো, তাই তো আমাকে বাইরে ডেকে ভেতর থেকে তালা বন্ধ করে দিয়েছে। এবার এবার কি বলবি? দাঁড়া দাঁড়া, আমি আমি এক্ষুনি ওদের ডেকে নেব। বাইরে থেকে আমি তোমাদের সব কথা শুনেছি, তাই তো দরজা বন্ধ করার পর আমি তোমার কাছে এলাম। বড় বউ, দিনের আলো আমার জন্য নয়, আমি যে আধার রাতে ফিরে এলাম। কেন এই কথা বলছো বড় তুমি? বউ, ভগবান যখন দুনিয়ার খাতা থেকে আমার নামটা কেটে দিয়েছে তখন তাই হোক। আমার ডেথ সার্টিফিকেটে সই করে তোমরা টাকাটা নিয়ে নাও। না, তা হয় না, কিছুতেই হয় না। হতে হবে বড় বউ, নইলে যে আমার মনটার কোনোদিন বিয়ে হবে না। কেন হবে না? পাপিয়ার বিয়ে নির্দিষ্ট দিনই হবে। আমি সব ঠিক করে এসেছি। তাছাড়া তুমি যখন ফিরে এসেছো, এসেছে বড় বউ, এসেছে। একটা অক্ষ অপদার্থ বাবু, একটা হাত নেই, পায়ে ভালো জোর পাই না, আমাকে দিয়ে তোমাদের কাজ হবে না। কিন্তু ওই টাকাটা পেলে আমার পাপের নতুন জীবন ফিরে পাবে। না, তা হয় না। তুমি কেন বুঝতে পারছো না? একটা মিথ্যেকে অবলম্বন করে আমি টাকা নিব। তাছাড়া তুমি তো কোনোদিন কোনো বেআইনি কাজ করোনি। এটা বেআইনি কাজ নয় বড় বউ, এটা বেআইনি কাজ নয়। সারা জীবন উপর অর্ডার মেনে কাজ করে এসেছি। সরকারি আদেশে আজ আমি মৃত্যু, সেই আদেশটাকে মাথা পেতে নেব। তুমি তুমি কেন বুঝতে পারছো না? তুমি বেঁচে থাকতে আমার শাখা আসছিল। না না না, এত বড় পাপ আমি কিছুতেই করতে পারবো না। করতে হবে বড় বউ, করতে হবে। আমাদের বাপের মুখের দিকে তাকিয়ে তোমাকে করতে হবে। তাছাড়া সেই সংসারের জন্য আমি কোনোদিন কোনো কিছু করতে পারিনি। তাই আমাকে আবার এইটুকু করার সুযোগ দাও বড় বউ। কিন্তু কোনো কিন্তু নয়। আমি আসছি, ওই মতো করে আসছি। আমি আবার তোমার কাছে আসবো। শোনো, বলো। দাঁড়া, ওগো, তুমি আমার ইহকালের সুখ, পরকালের পূর্ণ। তোমার আদেশ মাথায় নিয়ে আমাকে যদি নরকেও নামতে হয়, সেটাই হবে আমার স্বর্গের ঠিকানা। তাই তো তোমার আদেশে এই শাখা সিঁদুর বিসর্জন দেওয়ার আগে তোমাকে একটা প্রণাম। কে কথা বলছো এই ঘরে? কার গলা শুনতে পাচ্ছি? আসছি বড় বউ।
আজকে আমাকে এই ঐতিহ্য মুছে ফেলতে হবে। এর জন্য যদি কোনো পাপ হয়, সেই পাপ যেন ওকে স্পর্শ করতে না পারে। ওকে হ্যাঁ, হ্যাঁ, এই ঘরে একটা আমি পুরুষ মানুষের গলা শুনেছি। এই, কাকে তুই ঘরে এনেছিলি? কার সঙ্গে কথা বলছিলি? আমার ইষ্ট দেবতার সঙ্গে ইষ্টদেবতা? আসতে দিয়ে বলে গেলেন আপনার বলেছিলেন রেলের অফিসে খবর দিন, আমি ওদের কাগজে সই করবো। আর আপনি চলুন, আমার সাঁতানো হবে আমাকে বিনয় জানি গাছে আর দেওয়া দাঁড়িয়ে আমি ভেঙে দেবো। আয়, আয়, সাজানি, আয়, হে ভগবান, এ তোমার কি লীলা ঠাকুর? এক সতীর কপালে সিঁদুর নামে আর এক সতীর কপালে সিঁদুর ওঠে। সবই তোমার লীলা ঠাকুর, সবই তোমার লীলা। যাক, ছোট দাদা বাবুর বিয়েতে বড় ভালো খেলাম। যাকে বলে হাসিতে ধরা রেখে শেষ খাও। এরপরে একটা হজমের গুলি খেয়ে নিস দুর্গা। না বাবা, এই পেটের ভেতর একটা হজমের গুলি খাওয়ার মতো কোনো জায়গা নেই। জায়গা নেই? যদি থাকতো তাহলে আরো একটা রসগোল্লা আমি খেয়ে ফেলতাম। এই পেটের ভেতর একটা কালো জিরে ঢোকার মতো কোনো জায়গা নেই। এই যে চন্দ্রমোহন, এত সময় তুমি কোথায় ছিলে? বাবু, তাড়াতাড়ি খাওয়া দাওয়ার কাজ শেষ করে ওই মামা বাবু বিউটি পার্লারে গিয়েছিলেন একটু সাজগুজ করতে। বাহ, চমৎকার। বাড়িতে ভাগনার বউ হওয়া আর মামার রাত 10টা পর্যন্ত বিউটি পার্লারে। লজ্জা ফেলনার আর কিছুই রইল না। এতে লজ্জার কি আছে জামাইবাবু? লজ্জার কি আছে? হ্যাঁ, ভাগনার বিয়ে বলে কথা, একটু সাজুগুজু করতে পারবো না? ও জামাইবাবু বলো না, আমাকে কেমন লাগছে? আরে আমি আর কি বলবো, ওই দুর্গা দাদাকেই জিজ্ঞাসা ও করো। দুর্গাবাবু, দেখ না আমাকে কেমন লাগছে, দেখ। মামা, হ্যাঁ। যেভাবে সোনা পাউডার মেখেছে হ্যাঁ। তাতে দেখে মনে হচ্ছে কি মনে হচ্ছে? ওই ছাই মাখানো ওই মাছ। দুর্গা, দুর্গা বলো ঠিক কোথায় বলেছে। যাকে শেষ করো। জামাইবাবু, ওই সজলের জন্য ওইরকম মেয়ে পছন্দ করা কি আপনার উচিত হয়েছে? কেন, মেয়েটা কি দেখতে খারাপ? জামাইবাবু, আপনার 8 নম্বর পায়ের জন্য আমি যদি এক জোড়া 6 নম্বর জুতো কিনে আনি, আপনি ওদের পা ঢোকাতে পারবেন? পা ঢোকাতে না পারলেও জুতো জোড়াটাকে আমি যত্ন করে তুলে রেখে দেবো। কারণ ভবিষ্যতে কাউকে এই জুতো বেটা করার জন্য। ঠিক আছে, সে তো ঠিক কথা, ঠিক। এ দুর্গা, হ্যাঁ, দুর্গা, বলো। আচ্ছা জামাইবাবু কাকে জুতো পিটা করবে বলে গেলেন? ওই বাবুর শ্বশুর মশাইয়ের ছেলেকে। ও আচ্ছা 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 আচ্ছা। আর আমি তো আরো ভাবছিলাম, আরে, শালা সেটা তো আমি। দাঁড়াও দাঁড়াও জামাইবাবু, আমি তোমাদের এমন মজা দেখাবো না। জামাইবাবু, আমি তো বিউটি পার্লারের নাম করে গিয়েছিলাম ওই মধুমিতার কাছে। মধুমিতা এক্ষুনি এই বাড়িতে আসবে, তারপরেই তো শুরু হবে আসল ফুলশোধ। মামা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ওখানে তোমাকে সবাই খোঁজাখুঁজি করছে যে। কর ভাগনা করো। জানো ভাগনা, তোমার কথা ভেবে ভেবে না আমার একেবারে বুক পেটে কান্না পাচ্ছে, জানো তো। কেন, কি হয়েছে? আমি শুনেছি ওই মধুমিতা নামে কোনো এক মেয়েকে তুমি ভালোবাসতে, অথচ বিয়ে করতে হলো কিনা একটা গাইয়া মেয়েকে। এখন আর ওসব কথা ভেবে কি লাভ মামা? এ ভুল কি শুধরানো যায় না ভাগনা? তোমার বাবার খেয়াল মেটাতে তুমি কেন তোমার জীবনটা নষ্ট করবে বলতে পারো? আর কি করতে পারতাম? আর কি করতে পারতাম জানো মামা, এখন আমার জীবনের ফাঁকি সমুদ্রে মিথ্যার বালি দিয়ে সুখের বাঁধ তৈরি করার চেষ্টা করে যেতে হবে। এর জন্য দায়ী অন্য কেউ নয়, একমাত্র দায়ী ওই মধুমিতা। মধুমিতা? তাই আমাকে মধুমিতাকে ভুলতেই হবে। আমি তোমাকে কি করে ভুলবো সজল? এই, তুমি আবার কে গো? কে তুমি? আমি মধুমিতা। ও, তুমি মধুমিতা? তুমি এতক্ষণে এলে? এদিকে যে আমার সজলের সর্বনাশ হয়ে গেছে গো। সব আমার ভাগ্য।
চলেই এসেছো, তখন মন খুলে ওর সঙ্গে একটু কথা বলো। হ্যাঁ, আমি ততক্ষণ ওই দিকটা দেখি, ঠিক আছে? সদর সদর, আমি তোমার কথা রেখেছি, আমি অভিনয় ছেড়ে দিয়েছি। এখন আর ওসব কথা শুনে কি লাভ? জানি তুমি রাগ করেছো, কিন্তু সেদিন আমি তোমার কথা রাজু ফেলি, তার কারণ তোমার ভালোবাসা কতটা গভীর সেটা আমি পরীক্ষা করছিলাম। যখন বুঝলাম তোমাকে ছাড়া আমি বাঁচব না, তখন সব কিছু ফেলে আমি ছুটে এসেছি। আর যদি সত্যি হয় তাহলে মুম্বাই যাওয়া ক্যান্সেল করে দিয়ে পরের দিন তুমি আমার বাবার সঙ্গে দেখা করলে না কেন? আমাকে ক্যান্সেল করার জন্য আমাকে মুম্বাই যেতে হয়েছিল। সন্ধ্যার পরে আমি ফিরে এসেছি। কি বলছো তুমি? শুধু মুম্বাই নয়, এখানকার সব পটুর সাথে কাজও আমি ছেড়ে দিই। শুধু তোমাকে ভালোবাসি, তোমাকে পাওয়ার জন্য। কিন্তু আমি যে তোমাকে ভুল বুঝে আমার কত বড় সর্বনাশ করছি তা তুমি বুঝবে না? সবই আমার ভাগ্য। হয়তো তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতাই আমার নেই। শুধু একটাই দুঃখ, তুমি আর একটা দিন আমার জন্য অপেক্ষা করতে পারবে না। মিতা, আমি তো তোমার জন্য কম দিন অপেক্ষা করে, কিন্তু তুমি এলে না। মিতা, তুমি জানো না আমি তোমায় কতখানি ভালোবাসি। তাই সেদিনের কথাগুলো শুনে না আমার আমার মাথায় কেমন আগুন জ্বলে উঠেছিল। না, 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 সেদিনের সেই অপরাধের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। আজ আমার কুল ও কুল দুকুলি গেল শুধু আমারই জন্য। আমারই ব্যর্থ জীবনে কোনো পুরুষের আদেশ পায়। তোমার স্মৃতিটুকু বুকে নিয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে দেবো। তাই আমার শেষ অনুরোধ, মাত্র 8 ঘন্টার জন্য আজ রাতে তুমি আমার ফ্ল্যাটে আসবে। আজ রাতে না, না, তা কি করে সম্ভব? আজ আমার ফুলসজ্জা, কাল সকালে না হয়। কাল সকালে তোমার মধুমিতা যদি বেঁচে না থাকে, এই বাজে কথা বলছো তুমি। আমি তো কাল ছিল বাঁচবো, কি দিয়ে বাঁচবো বলতে পারো? কেঁদো না, কেঁদো না, প্লিজ মিতা, তুমি কেঁদো না। আচ্ছা, আচ্ছা, চলো আমি যাচ্ছি, কিন্তু এখনই আমাকে ফিরে আসতে হবে। হ্যাঁ, চলো, আমরা পেছনে দরজা দিয়ে বেরিয়ে যাই। কে ওখানে? কে? এই চোর! চোর ধরেছিস, চোর! 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 কি হয়েছে? এই কোথায় চোর? এই দেখুন বেটা, এত রাত্রে ঘরে চুরি করতে ঢুকেছি। না না বাবু, আমি চোর নই। চোরনস? না। চোরনস তোরা তোরা তুই কি করতে ঢুকেছিস? হ্যাঁ, দেখি কি চুরি করেছিস। চাদর সরা, সরা বলছি, চাদর সরা। ও ওরে বেটা, একটা হাত নেই, এক হাত দিয়ে দিয়ে হাত সবাই করতে এসেছিস। দাঁড়া, তোর একদিন তো আমার একদিন। তোর কাছে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। কেন মারবেন না? আজকে তিনি কাউকে মারবেন না। ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে। ওকে ছেড়ে দাও চন্দ্রমোহন। আচ্ছা চন্দ্রমোহন, ওর চেহারা দেখে ওকে কি তোমার চোর বলে মনে হয়? আমিও ঠিক বুঝতে পারছি না। হয়তো ভিখারি ভিখারি হবে, খিদের জেলায় ঢুকে পড়েছে। ওকে ছেড়ে দিয়ে ওকে কিছু খাবার দাবার দিয়ে দাও। দেখি তোর ওই হাতটা দেখি, হাতে কি লুকিয়েছিস? দেখি, দেখি, খাবার দেখি। চুরি যখন করেননি তখন দেখাতে আপত্তি কোথায়? থাক না, একটা হাত কাটা মানুষ, ওর হাতে মুখে এমন কি দামি জিনিস থাকতে পারে? তাছাড়া বিয়ের আগে আমি ওনাকে রাস্তায় ভিক্ষে করতে দেখেছি। কথাবার্তা শুনে মনে হয়েছিল শিক্ষিত সভ্য মানুষ। কপাল দোষে হয়তো আজ ওর এই অবস্থা। শুধু তাই নয়, সন্ধে হয়ে গিয়েছিল বলে আমাকে বাড়ি অবধি পৌঁছে দেবে বলেছিল। এই, এই বেটা, যা, ভাগ, ভাগ এখান থেকে। দেখেছেন, দেখেছেন তো? বেটা নিশ্চয়ই কিছু একটা সরিয়েছিল, ওটা ধরা পড়ার ভয় ওটা তো ফেরত দিয়ে গেল। দেখি তো বৌমা, ও তোমাকে কি দিয়ে গেল? দেখি
এ তো বহু পুরনো একটা রূপোর টাকা। না 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 না, এই জিনিস তো আমাদের নয়। তাহলে বৌদিমণিকে দিয়ে গেল কেন? আমিও ঠিক বুঝতে পারছি না। বৌমা, এটা যখন তোমাকে দিয়েছে, এটা তুমিই রেখে দাও। হ্যাঁ দুর্গাপদ, বল যাও, তাড়াতাড়ি ফুলসজ্জার আয়োজন করো। ফুলসজ্জা? কার ফুলসজ্জা? সজল কোথায়? আরে সজল কোথায় মানে? সজলকে তো রাত 10টা নাগাদ আমি বেরোতে দেখলাম। রাত 10টা নাগাদ বেরিয়েছে। ও কি জানে না ফুলসজ্জা রাতে নতুন ঘরকে কোথাও বেরোতে নেই? ও কার সঙ্গে বেরিয়েছে? ওই মধুমিতার সঙ্গে বেরোতে দেখি। মধুমিতার সঙ্গে বেরিয়ে দেখেও ওকে তুমি বাধা দাওনি? কি লাভ জামাইবাবু? জোর করে বিয়ে দিলে না ওই রকমই হয়। না, কেউ ওকে জোর করেনি, ও স্বেচ্ছায় বিয়ে করেছে। ছি ছি ছি, রাত 1টা বাজে এখনো বাড়ি ফেরার নাম নেই। আমারই ছেলে হয়ে এই মুখার্জি বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। আমি এখনই মধুমিতার কাছে যাবো, গাড়ি বার করতে পারো। গাড়ি আমি গ্যারেজে তুমি দিয়েছি বাবা। এই যে এতক্ষণে বাড়ি ফেরার কথা মনে পড়লো, ফুলসজ্জার রাতে নিজের স্ত্রীর কাছে কি পরিচয় তুলে ধরবে তা তুমি বলতে পারো? ও সব কথা থাক না, রাত্রি অনেক হয়েছে, ওরা ফুলসজ্জার ঘরে যাওয়া। ফুলসজ্জার ফুলগুলোকে আজ তুমি নিজের পায়ে মারিয়ে শেষ করে দিয়েছ। আজকের দিনে যদি কাউকে ছোট লোক বলতে হয়, ওই আয়নার সামনে দাঁড়িয়ে বলতে হবে। ভাবলো না সজল একেবারে ঘাবলো। ওরে বাবা, আমি তোমার সঙ্গে আছি। বাবা, বিয়ে করেছো বলে তো আর মাথাটা বিক্রি করে দাও নিয়ে। বৌদিমণি, রাত্রি অনেক হলো, খেয়ে নেবে চলো, তারপর ফুলসজ্জার ঘরে যাবে। এসো দাদা বাবু, এসো বৌদিমণি, তোমরা ফুলসজ্জার ঘরে এসো। খেয়ে নেবেন, চলুন। আমি খেয়ে এসছি, তুমি খেয়ে শুয়ে পড়ো। আমি এই ঘরেই শুয়ে পড়ছি। নিজের ঘরে থাকবার সম্পূর্ণ অধিকার আপনার আছে। শুধু অধিকার নয়, হিন্দু ধর্মে সেটাই নিয়ম। তবু যদি আপনাকে অন্য ঘরেই থাকতে হয়, তার আগে বলুন মেয়েটিকে। আমি তোমায় মিথ্যে কথা বলবো না পাপিয়া। মধুমিতা আমার ফিল্মের হিরোইন, আমরা দুজন দুজনকে ভালোবাসি। তাহলে তাকে বিয়ে করলে না কেন? ছোট্ট একটা কথায় ভুল বুঝে, বুঝলে পাপিয়া, ছোট্ট একটা কথায় ভুল বুঝে বাবার কথায় তোমাকে আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম, কিন্তু আজ জানলাম ও সম্পূর্ণ নির্দোষ। আর আমার কি দোষ বলেন তো? স্বামীর সঙ্গে প্রথম নিভৃতা যাপনের মুহূর্তে আমাকে জানতে হবে, অগ্নি সাক্ষী রেখে শাখা সিঁদুর পরিয়ে যিনি আমাকে এ বাড়িতে এনেছেন, তার উপর আমার কোনো অধিকার নেই। কোন অপরাধে আমার এই শাস্তির বিধান? না পাপিয়া, তোমার কোনো অপরাধ নেই, সাবদোষ তো আমার। তবু আমার শিক্ষা, আমার বংশমর্যাদা আমাকে শিখিয়েছে ভালোবাসা ছাড়া কারো দেহ গ্রহণ করে পাপ। তাই পরিপূর্ণ স্ত্রী হিসেবে গ্রহণ করার আমার কোনো অধিকার নেই। তার মানে একটা মিথ্যে পরিচয় নিয়ে সারাটা জীবন আমাকে এইখানে পড়ে থাকতে হবে? বিবাহিতা নারীর জীবনে সব সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে আপনাদের ব্যভিচারীর সাহায্য করতে হবে? এইভাবে অপমান করতে আপনার বিবেকে একটু বাঁচল না? অপমান নয়, হোমাগ্নি সাক্ষী রেখে বেদের মন্ত্র উচ্চারণ করে যাকে বিয়ে করে ঘরে এনেছেন, সে কোনোদিনও আপনার সত্যিকারের স্ত্রী হতে পারবে না। তবে সারাটা জীবন তাকে শাখা সিঁদুরের বোঝা হয়ে বেড়াতে হবে। এর চেয়ে বড় অপমান একটা মেয়ের জীবনে আর কি হতে পারে? পাপিয়া, তুমি শুধু নিজের কথাটাই ভাবছো। আচ্ছা তুমি বলো তো, আমি জীবনে কি পেলাম? তার জন্য কি আমি দায়ী? আপনার ভুলের মাসুল আমাকে দিতে হবে কেন? না, মাসুল তো আমি সারা জীবন করবো। মধুমিতাকে আমি কোনোদিন স্পর্শ করিনি, আর করবো না কোনোদিন। বিবাহিতা স্ত্রী হলেও স্বেচ্ছায় তোমাকে দূরে সরে রাখতে হবে। আমার সুখ সাধ স্বপ্নটাকে গলা টিপে খুন করে আমার ভুলের প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। আচ্ছা আচ্ছা, এর চেয়ে বড় শাস্তি নিজেকে আর কিভাবে দেবো তুমি বলতে পারো? একটু দাঁড়ান। আপনি আমার ইহকালের দেবতা, ভালোবাসা চাই না, স্ত্রীর অধিকারও চাই না। আপনি শুধু আমাকে একটি সন্তান ভিক্ষা দিন, তাকে নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দেব। কি কথা শোনালে পাপিয়া? সন্তান? স্বামী, হৃদয় আমারও কাঁদে পাপিয়া।
মোচড় দিয়ে উঠে কিছু না পাওয়ার বেদনা, বিনিদ্র রাতের ফাঁকে মনটা যখন আমার কেঁদে উঠে, সেই মনটাকে কি করে সান্ত্বনা দেবো জানো পাপিয়া? এই মন দিয়ে আকণ্ঠ মদ পান করে বেহুশ হয়ে একটা একটা করে বিনিদ্র রজনে আমি কাটিয়ে দেব। ব্যর্থ আর হতাশার রাতগুলো প্রভাত হবে। তাহলে সন্তান আমি পাবো না? ভালোবাসতে আমি তোমার পারিনি পাপিয়া, তাই বলে শুধু দেহের ক্ষুধা মেটাতে পারবো না। ভোগ আর লালসা নিয়ে সন্তান জন্ম দিলে সে সন্তান হবে রব্বর। তাই আজীবন আমি সন্তানহীন হয়ে থাকবো পাপিয়া। তবু পারবো না তোমার কথাই নিজের চরম ভুলটা করতে। স্বামী, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়া যায়। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়া যায়। সারাটা জীবন ধরে দিতে হয় শুধু সেই ফুলের মাসে। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়া যায় ভুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়া যায় ভুল। সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ফুলের মাসুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়া যায়। বেঁধেছিল যে এই বুকে ঘর, সেই তুলেছে বুক ভাঙা ঝড়। আশা ছিল সামনে আমার সঙ্গী হয়ে কিছু কিছু মানুষের বন্ধ হয়ে যায় খেলার পুতুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়া যায়। সারাটা জীবন ধরে দিতে হয় শুধু সেই ফুলের মাসুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়া যায়। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়া যায়। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়া যায় ভুল। আপনি আপনি যার জীবনটাকে একটা বিরাট প্রশ্ন করে তুলেছেন, সে আপনার প্রশ্নের উত্তর দেবে কি করে? আমি আমি শুধু এইটুকু বলতে পারি, স্ত্রী হিসেবে আপনাকে সুখী করাই আমার কর্তব্য। তাই আপনি যেভাবে চাইবেন সেভাবেই জীবন কাটাবেন। শুধু তবে এইটুকু জানতে পারি, নিজেকে বঞ্চনা করে আমি আপনাকে সুখী করতে পেরেছি, সুখী করতে পেরেছি। বলে গেল সুখ। সুখ নামে সুখ পাখিটাই ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সাজতে গিয়ে। সুখ নামে সুখ পাখিটাই ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সাজতে গিয়ে। সোনার শিকল কেটে দিয়ে হায় সে পাখি আমার যাই ভুলে যায়। ভাবিনি সেই সে আশায় এই পরিণাম পিছিয়েছি আর কি যে পেলাম, পিছিয়েছি আর কি যে পেলাম। সাথের লোকে জানতে গিয়ে নিজেকে আমি ভুলে গেলাম, পিছিয়েছি আর কি যে পেলাম, পিছিয়েছি আর কি যে পেলাম। বলে শোনো, আর মদ খাস না। তিল তিল করে কেন এভাবে নিজের
সর্বনাশ করছিস? বাড়িতে সুন্দরী স্ত্রী, তোমার কুহকিনীর মায়ায় ঘুরে কেন তুই নিজের জীবনটাকে অন্ধকার করে তুলছিস? আমি জানি না বাবা, আমি কিচ্ছু জানি না কোনটা ভুল আর কোনটা ঠিক। জানো বাবা, জানো আমি না বারবার ফিরেছি। আমি কি অঞ্জলি পেতে দাঁড়াবো তার সামনে? বলবো বলবো দাও না আমায় ক্ষমা ভিক্ষা। এসো না সব ভুলে আমরা নতুন করে ঘরে বাঁধি। কিন্তু পারি না বাবা, আমি তো পারি না। সজল, ওগো ভগবান, চমৎকার তোমার বিধান। মন্ত্র উচ্চারণের মাধ্যমে যাকে আমি স্ত্রী বলে গ্রহণ করলাম, পারলাম না তার প্রতি কোনো কর্তব্য করতে। সুখের ঠিকানা খুঁজতে গিয়ে নিজের ঠিকানাটাই আমি হারিয়ে ফেললাম। ওরে সজল, কেন তুই এইভাবে নিজের সর্বনাশ করছিস? বাড়িতে যার লক্ষ্মী প্রতিভা হতো তার কি এইভাবে মদ খেয়ে পথে পথে পাগলামি করা সাজে? ওরে ওরে, মেয়েটা যে কেঁদে কেঁদে পাথর হয়ে গেছে। হ্যাঁ, স্বপ্নের খেলা করে সুখের স্বর্গ করতে এসেছিল সেই মেয়েটা। ভেবেছিল আমাদের সংসারে ঢুকে জানাবে ভালোবাসার মঙ্গলটি। হলো না বাবা, তার বুকের অনেক আশার ফুল আজ ভুল হয়ে সরে পড়লো। ওরে সজল, এখনো সময় আছে, তুই বাড়ি ফিরে চল বাবা, তুই বাড়ি ফিরে চল। ওই মরিচিকার পিছনে ছুটে কোনো লাভ নেই। ওখানে পাবি না কোনো শীতল বাড়ি। হয়তো একদিন দেখবি ওই রাজনগরের অগ্নুৎপাতের ভয়ঙ্কর আভাস হতে তোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। হ্যাঁ বাবা, সেই প্রবাদ বাক্যটা আমার মনে পড়ে যাচ্ছে। পিপিলিকা পাকা ভাবে মরিবার তবে আমার সুখের প্রদীপ নিভে গিয়ে জীবনটা আমার আধারে ভরে গেল বাবা। ওরে সজল, আমি যে প্রতিদিন দেখেছি সেই বিশাল প্রতিমাকে, প্রতিনিয়ত মনে হয়েছে আমার ঘরের লক্ষ্মী প্রতিমা দাঁড়িয়ে রয়েছে নির্মাল্য হাতে। তুই নিলি না তার পূজা, দিলি না তাকে মধুর আসন। আচ্ছা বাবা, কেন এমন হলো বলতো? আমি তো স্বেচ্ছা দিতে মতি ছিলাম, কিন্তু কোথায় থেকে যে কি হয়ে গেল, শত চেষ্টা করেও আমি মিলনের পথ খুঁজে পেলাম না বাবা। অনেক দুঃখ দিয়েছিস সজল, আর দুঃখ দিস না। এবার তুই বাড়ি ফিরে চল। আমি তোকে কথা দিচ্ছি, সেই মমতাময়ী মাকে আমি লক্ষ্মীর আসনে প্রতিষ্ঠা করে দেব। তুই তোর ভালোবাসার দিয়ে তার চোখের জল মুছিয়ে দিবি। চল। বুঝিলে সজল, তোর মনে সব সংকোচ আমি অনুভব করতে পারি। আর কোনো দ্বিধা নয়, আর কোনো দ্বন্দ্ব নয়। এবার তুই ভাব, এবার তুই বাড়ি ফিরে চল। তুই তোর ভালোবাসার অর্থ দিয়ে ভুলে দে বৌমার না কিছু পাওয়ার তারা। দরদের পরশ দিয়ে তুই তার বুকটাকে ভালোবাসার বন্যায় করলে নিয়ে চল। আমি বিনিদ্র রজনী বদ্ধ রইলাম তোর ফিরে আসার তোর ফিরে বাবা, মন্ত্র উচ্চারণের মাধ্যমে যাকে আমি স্ত্রী বলে গ্রহণ করলাম, পারলাম না তার প্রতি কোনো কর্তব্য করতে। আজ কেমন করে দাঁড়াবো দুহাত পেতে পাপিয়ার সামনে ক্ষমার পাত্র হাতে? উনি কি বলতে চাই তো শুনতে দাও। হ্যাঁ শুনুন, ও বাড়িতে কাউকে না জানিয়ে এই রাতের বেলা এসেছিলাম পাপিয়া বৌদিমণির খবর আমি গলা শুনেছি। তুমি থামবে? শুনলে না পাপিয়ার খবর দিতে এসেছে? হ্যাঁ শুনুন, শুনলে আপনাদের চোখ পেটে জল আসবে। আপনাদের মেয়ের খুব বিপদ। কি হয়েছে আমার পাপিয়া? এই যে মা লক্ষ্মী এতখানি এলেন, করতেছে কেমন
শুনছি আপনার লক্ষ্মী প্রতিমা এত অমর্যাদা, এত অপমান। তিনি বলছে তিনি তো আমার মা। মা যদি মা ডাকের মর্যাদা না রাখতে পারি, ছেলে মেয়ের কিসের লজ্জা? আপনি বলুন, আপনি বলুন। আমি আগে জানতাম না মা, বিয়ের পরে জানলাম মধ্যবিদ্যা নামে এক অভিনেত্রী যারা জড়িয়ে পড়েছে দাদা বাবু। পাপিয়া বৌদিকে স্ত্রী বলে মেনে নেয়নি, একই ঘরে থাকলেও তারা স্বামী স্ত্রী মতো থাকে না। কি বলছেন আপনি? ঠিকই বলেছি মা। মানে এতে বিপদের কি হলো? জামাই জাহান্নামে যা। আমার মেয়ে তো গাড়ি বাড়ির মালিক হয়েছে। মানে পুরুষ মানুষদের ওইরকম একটু আধটু বাইরের দোষ থাকে, সব করতে নেই। এই খবরে ছুতো করে এখানে নষ্টামি করতে বেশি। ছি, ছি, ছি। এসব কি শুনছি? আপনার মতো লক্ষ্মী প্রতিমার এত মর্যাদা, এত অপমান। লক্ষ্মীর ছাপিটি আজ খুন ধরেছে, তার পদ্ম ফুলের আসন পাকে পড়ে গেছে। কোজাগরে রাতে বাসর জেগে বসে আছে, শুধু কাল পেঁচার তো। না না গো মা লক্ষ্মী, না, তোমার মুখ থেকে ওর কথা আমি শুনতে পারবো না। তার চেয়ে এখান থেকে আমি চলেই যাচ্ছি। ঠিকই, এত রাতে আপনি কোথায় যাবেন? আজ রাতটা নয় এখানেই থেকে যান। এই আশ্রয়ে থাকার চেয়ে রাস্তায় রাত কাটানো অনেক সুখে। আমি দেড় দু নম্বরই মেয়ে মানুষ দেখেছি, কিন্তু এনার মতো 4 নম্বর মেয়ে মানুষ আমি কখনো দেখিনি। কি বললি? আমি 4 নম্বরে? হ্যাঁ, হ্যাঁ, আপনি 4 নম্বর। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন আম্মকে 4 আর ঘরের কথা করে বার। আপনি হলেন সেই আম্মকে 4 নম্বরই। ওনারা কেচ্ছা করবেন আর আমি কিছু বলতে পারবো না। এখন ওসব কথা থাক মা, কালকে কাউকে কলকাতায় পাঠান, পাপের খোঁজ খবর নেই। আমার ওসব ফালতু ঝামেলায় পোষাবে না। তাছাড়া আমার মেয়ের ব্যাপারে আমি ভাববো। ওইসব ভালো মানুষের ঢং ছেড়ে এখন যাও, বাসনগুলো মেজে রাখো গে। বাসন মাজা হয়ে গেছে। তাহলে আমার কাপড় চোপড়গুলো আপনি ইস্ত্রি করে দাও। বৌদি এখন তোমার কাপড় ইস্ত্রি করবে? হ্যাঁ, করবে। কারণ এই পটের বিবিকে দিয়ে যদি 2 পয়সার উপকার না হয়, তাহলে আর আমি ওকে বসে বসে খাওয়াতে পারবো না। বাহ, বাহ, চমৎকার। যে বৌদি তোমাকে কন্যাদায় থেকে উদ্ধার করতে গিয়ে আজ সুপুরা ঘটনা চোখের জমিদার সম্বল, যে বৌদি না বলতে তার সব গয়না তোমার মেয়ের বিয়েতে দিয়ে দিয়েছে, যে বৌদি তার শেষ সম্বল 5 লাখ টাকা তোমার হাতে তুলে দিয়েছে, আজ তাকে তুমি খাওয়ার কোটা দিচ্ছ। টাকা আমরা নিয়েছি নাকি? সে তো পাপিয়ার বিয়েতে খরচ। কতটুকু টাকা খরচ করেছো তুমি বাপিয়ার বিয়েতে? আর তাছাড়া ওই পাপিয়াকে তো বৌদি কোলে করে বাড়িতে নিয়ে আসেনি, সে তোমারই সন্তান। মানে বৌদির প্রতি যদি এতই দরদ, তাহলে তাকে মালা করে গলায় ঝুলিয়ে না। এইবার আমি বুঝতে পেরেছি, এই ঘরে যে আসে এ বাইরে থেকে আসে না, চোর এই বাড়ির ভেতরে আছে। ছি, মা, ছি। তোমার মুখে কি কিছুই আটকায় না? আর তাছাড়া আমি বলছি বৌদির ঘরে কেউ আসতে পারে না, ওই বৌদির টাকা ফেলে দেওয়ার জন্য তুমি ষড়যন্ত্র করেছো। বৌদিকে বদনাম দিয়ে এই বাড়ি থেকে তাড়াতে চাইছো। বদনাম দিচ্ছি? আমি নিজের কানে মাঝরাত্রিতে এই ঘরে একটা পুরুষ মানুষের গলা ছিঁড়ে। মিথ্যে, সব মিথ্যে কথা। মৃত্যু যদি দাঁড়াও চুপ করে আছে কেন? কেন প্রতিবাদ করছে না? এইবার করবে। বৌদি অনেক সহ্য করেছি, আর নয়, ওই মায়ের নোংরা মুখ তুমি বন্ধ করে দাও। বলো বলো, যে মিথ্যে, মিথ্যে। চিঠিটা ভালো তো, এই নিয়ে কথা বলে কোনো লাভ নেই। না বৌদি, আজ তোমাকে মুখ খুলতেই হবে। আমি যে নিজের মায়ের চেয়েও তোমাকে বেশি শ্রদ্ধা করি গো। তোমার মায়ের কথা শুনে আর আমার মনটা একটু একটু করে মিশিয়ে যাওয়ার আগে তুমি আমার মাথায় হাত রেখে বলো, এই ঘরে কেউ আসে না। চুপ করো ঠাকুরপো, তুমি চুপ করো। কেন? চুপ করবে কেন? ও যা জানতে চাইছে তাই বলো। বলো বৌদি, বলো, ওই মায়ের মুখ তুমি বন্ধ করে দাও। বলো বলো, যে মিথ্যে। এ সত্যি। আমার ঘরে কেউ একজন আসে ঠাকুরপো। কে? আমি
দুপাই বাড়ি শেষ করে দিলে বৌদি। ঠাকুরপো, এই দু হাত দিয়ে আমি কি আর কোনোদিন ঠাকুরপো, চলে যাও, ঠাকুরপো। আর সবাই প্রণাম করতে পারবো না বৌদি। চলে যাও, ঠাকুরপো। এই জানি, এতদিন পরে নিজের মুখে স্বীকার করলে তাই না কেন তুই মুখ যেন কাল সকালে এই বাড়িতে না দেখি। ঠাকুর, ঠাকুর, এ তুমি আমাকে কোন কঠিন পরিচয় ফেললে ঠাকুর? এই সংসারের জন্য আমি আমি আমার শীতে শীতের বিসর্জন দিয়েছি। নিজের চোখ চাঁদকে গলা থেকে খুব করে এদের মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম। আমার আজ কান্নাটাই আমার পাওনা। দিনান্তে একবার একবার আমার স্বামীর মুখটা দেখার আনন্দ থেকে তুমি তুমি আমাকে বঞ্চিত করো না ঠাকুর। বড় বউ, অনেকক্ষণ ধরে বাইরে বসে আছি, খুব খিদে পেয়েছে। কি তুমি কাঁদছো বড় বউ? তুমি কাঁদছো? কই কাচ্ছি না তো। কাঁদছো বড় বউ, তুমি কাঁদছো? আর আমি আরেকটা কান্নার সাগর হয়ে তোমার জীবনে ফিরে এসেছি। না গো না, আজ আজ তুমি আমার আনন্দ, তুমি আমার আশ্রয়, তুমি যে আমার সান্ত্বনা। সান্ত্বনা? আমি যদি সত্যি সত্যি মরে যেতাম তাহলে অনেক বেশি শান্তি পেতে, টাকাটা তুমি পেতে, এই যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে। তাই মাঝে মাঝে মনে হয় নিজেকে শেষ করে দিয়ে আমি তোমাকে যন্ত্রণার হাত থেকে। না, চুপ করো, চুপ করো। তুমি জানো না, তুমি জানো না তুমি কি বলছো। আজ তোমার জন্য আমি এত কষ্ট করে বেঁচে আছি, সেই তুমি যদি না থাকো আমি আমি কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে থাকবো? কিন্তু এইভাবে তোমাকে আর কতদিন কাঁদাবো বলতে পারো? আমি না এলে তো তোমাকে কাঁদতে হবে না। আসবে না? আর আসবো না, আমি না এলে তোমাকে গঞ্জনা সহ্য করতে হবে না। ওগো, রোজ রাতে একবার দেখার জন্য আমি আমি অনন্তকাল গঞ্জনা সহ্য করতে পারি, কিন্তু তোমাকে না দেখার যন্ত্রণা আমি আমি যে সহ্য করতে পারবো না। হ্যাঁ গো, কান্নাতে এলে না কেন? পথে বেরিয়ে আমাদের থানার মেজবাবুকে দেখে পালিয়ে গেলাম। বড় বউ, দিনের আলো তো আমার জন্য নয়, আমি তো আধার রাতের ফেরিওয়ালা। তাই দিনের বেলা একটা পোড়া বাড়িতে থাকি, আর রাত্রি হলে তোমার কাছে চলে আসি। বড় বউ, তাহলে তুমি রাত্রিবেলায় কোথায় ছিলে? ওই স্টেশনের বটতলায়। শিশুরির বটতলায়? তার মানে তুমি সারা রাত গাছের নিচে কাটালে, আর আমি কিনা বিছানায়। হ্যাঁ গো, কাল দুপুরে তুমি কি খেয়েছিলে? কাল আবার খাবার জন্য কই? কেন? আমি তো তোমাকে টাকা দিয়েছিলাম। জানো জানো বড় বউ, পথে বেরিয়ে আমার চেয়ে অনেক বেশি দুঃখী মানুষ দেখলাম। আমি টাকাগুলো তাদের দিয়ে দিয়েছি। তার মানে কাল সারাদিন তুমি খাওনি, আর আমি আমি দুবেলা মুখে অন্ন তুলেছি। হে ভগবান, আমার মরণ হয় না কেন? কেঁদো না বড় বউ, কেঁদো না। আমাদের যতই দুঃখ কষ্ট হোক, কিন্তু ওই পাপিয়ার জন্য সব সহ্য করতে হবে। কারণ আমার বোনটা যে রাজরানী হয়েছে, সুখী হয়েছে। না, আমাদের পাপের সুখে। কি বলছো তুমি? আমি ঠিক বলছি। সজনাকে মধুমিতা নামে একটা অভিনেত্রী জন্য আমাদের পাপিয়াকে স্ত্রী হিসেবে মেনে নেয়। হতে পারে না, আমি যাবো এক্ষুনি ওদের কাছে যাবো। কি পাগলের মতো কথা বলছো? ওরা তোমাকে চিনতে পারলে তোমার যে জেল হয়ে যাবে। জেল হোক, ফাঁসি হোক, আমাকে যেতে হবে। আমার বোনটা কাঁদছে, দাদা দাদা বলে ডাকছে। যাচ্ছি পাপিয়া, আসছি পাপিয়া। না, আমাকে দিয়ে রেকর্ড হবে না। এতদিন হতে পারলো, এখন হবে না কেন? আমার ইচ্ছে, আপনি আর আমাকে বিরক্ত করতে আসবেন না। তোমাকে বিরক্ত করতে আসবো না তো কি? ঘরে বসে কথা বলি, কীর্তন গাইবো, কীর্তন। শোনো, ঢপের কথা ছেড়ে এই টাকাটা রাখো, এতে 20,000 আছে। অত কম টাকায় আর কাজ
তাই বলো, কায়দা করে আমার থেকে বেশি টাকা আদায় করতে চাইছো, তাই তো? যে কাজ করছি সেই তুলনায় এই টাকাটা কিছুই নয়। কি এমন খাটনের কাজ করছো শুনি? হ্যাঁ, কি এমন খাটনের কাজ করছো? ঘরে বসে সজলের সঙ্গে চুকিয়ে প্রেম করছো, তাতে মনের খেদাও মিটছে আর শরীরের জ্বালাও মিটছে। চলো, আমি মেয়ে মানুষ হলে না ওই সজলের মতো মালদার পাটির গলা জড়িয়ে ধরে না দিন রাত বিছানায় শুয়ে। হ্যাঁ, তাই। কারণ তোমাকে তো ওই প্রেম করার জন্য রাই কিশোরীর মতো কদম তলায় ছুটতে হচ্ছে না। ওই কেষ্ট ঠাকুরটি দুবেলা এসে ওই রাধার ঘরের করা নাড়ছে। হাসবেন না, শুনলে আমার গাটা বমি বমি করে। ওহো, আমার হাসিটা তোমার ভালো লাগছে না, তাই না? জানো তো, আমার মাসি বলতো আমার হাসি হাসি চাঁদ। তাই মাসি আমার আদর করে নাম রেখেছিল চন্দ্রমোহন। এটা আপনার মাসির বাড়ি নয়। এখানে এমন করে হাসলে চিড়িয়াখানা থেকে লোক ছুটে আসবে আপনাকে ধরতে। এই, কেন 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 কেন? হাসবে তাদের খেচ্ছালটা বদল খাতা ভেঙে এখানে পালিয়ে এসেছে। ওহো, তুমি আমাকে ঘুরিয়ে ফিরিয়ে শেয়াল বললে, তাই তো? তাতে আমি এতটুকু রাখলাম কেন বলো তো? কারণ আমার বুদ্ধিটা না ওই শেয়ালের মতো। জানো তো? তবে তুমি যদি মাঝে মধ্যে আমাকে ওই সজলের মতো সুযোগ দাও আর কি, তাহলে না না না, বিনা পয়সায় কিছু বলবো না, সত্যি বলছি। মারি বলছি, মা কালের দেবী বলছি। চেষ্টা করবেন না, পড়ে যাবেন। যা শুনুন, এতদিন সজলকে নিয়ে যা করেছি কিন্তু এখন যা করবো তার অ্যাকশন হবে নতুন বউটার উপর। ওরে বাবা, আমি তো সেইটাই চাই। তাহলে ডবল অ্যাকশনের জন্য ডবল টাকাটাও চাই। পেয়ে যাবে, পেয়ে যাবে, কিন্তু কাজটাও ডবল স্পিডে হওয়া চাই। তা না হলে না তোমার তোমার ওই সুন্দর গাল দুটো না আমি একেবারে ফাড়া ফাড়া করে দেবো। মনে রেখো, আমার নাম চাঁদ, আর চাঁদ দেখা যায় শুধু রাতের আকাশে। তাই তোমাকেও আমি বলে যাচ্ছি, সাবধান, খুব সাবধান। নিশ্চিন্তে থাকো জানো, কাজটা ডবল স্পিডে হবে। ওই পুরুষ মানুষকে দেখলে আমার নারী সত্তার কান্নার মতো ফুলে ওঠে। মনে হয় সমস্ত গরম ঢেলে নীল করে দেয় এই পুরুষ জনতাকে। নমস্কার মধুমিতা দেবী। নমস্কার, আপনি? সেটা আমি পরে বলছি, তার আগে বলুন সজল বিবাহিত জেনেও তার সঙ্গে সম্পর্ক রেখেছেন কেন? তার জবাব আমি আপনাকে দেবো না। কিন্তু নিজের বিবেকের কাছে কি জবাব দেবেন মধুমিতা দেবী? কি বলতে চান আপনি? বলতে চাই সজল এখন বিবাহিত, আপনার ওই প্রেম প্রেম খেলাটা আর মানায় না। একটা বিবাহিতা মেয়ে দিন রাত চোখের জলে বুক ভাসাচ্ছে, তবু প্রতিটি অফিস কামাই করে তারই স্বামী মাঝরাত পর্যন্ত আপনার সঙ্গে সময় কাটায় কেন? তার গল্প আমি আপনাকে দেবো না। দিতে হবে কেন? সে প্রায় আপনাকে গাড়িতে নিয়ে ঘুরে বেড়ায়, আর তার স্ত্রী একা ঘরে চোখের জলে মুখ ভাসায়। বলুন কেন কেন কেন? সেই প্রশ্নটা আপনি সজলকে করুন। আপনি নিশ্চিত সমান উঠেই সেই তো আপনাকে ভালো বলতে পারবে। কেন আসে সে আমার কাছে? পতঙ্গ তো আগুনের কাছে আসবেই। তখন তাকে পুড়ে মরতে হবে। ওই সজলদের মতো পুরুষদের জীবনটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। আর তাতে আমার মনের ভেতরে জ্বলতে থাকে দিকে দিকে আগুনটা নির্ভেদ। না না, এ পৃথিবীকে মেয়েরা আগুন জ্বালাতে আসেনি, জোছনা হয়ে আলো দিতে এসেছে। না, অন্যের আলো পাবে বলে আমাকে কেন জীবন প্রদীপে সলতে হয়ে জ্বলতে হবে? বরং তাদের সুখের সংসার যখন দাম দাম করে চলবে, সেই আলোয় বেশি আমার ঘরটাও ভেসে উঠবে। একথা বলতে আপনার লজ্জা করছে না? অভিনেত্রী হলেও আপনি তো নারী, নারী হয়ে সেই নারী ধর্মকে বিসর্জন দিতে পারেন না। কেন পারি না? নিশ্চয়ই পারি। আমি নারী নই, নায়িকা। আসলে আমরা বাসর সাজিয়ে বসে থাকি, সেই বাসর যে পুরুষ পাওয়া রাখবে বিষের জ্বালায় জ্বলে পড়ে মরবে। জীবনটা সিনেমার গল্প নয় মধুমিতা। শুধুমাত্র আপনার মতো কিছু অভিনেত্রী জীবন মঞ্চে অভিনয় করে সারা জীবন মানুষদের ঠকিয়ে এসেছে। আর সেই জন্যই কিছু কিছু সিনেমা থিয়েটারের অভিনেতা অভিনেত্রীদের মানুষ ঘেন্না করে, বিশ্বাস করে কেউ কোনোদিনও আপন করে নেয় না। চোখ থেকেও এক ফোঁটা চোখের জলও ফেলে না। আপনাদের মৃত্যুতে সমাজ মুক্তির নিঃশ্বাস ফেলে। তাতে আমার কিচ্ছু যায় আসে না। পচা পুকুরের শামুক কখনো শঙ্খ হতে পারে না। অভিনেত্রী হয়ে যাদের সম্মান তুলোই লুটোয় তারা নায়িকা নয়, পতিতা। দাদা, আরো দাও, তবুও তোমরা আমাকে এ মন থেকে ফেরাতে পারবে না। কত ব্যথা
ব্যথা বুকে চেপে রেখে আমাকে সবার সঙ্গে অভিনয় করে যেতে হচ্ছে, তা তোমরা কেউ জানো না। এই মাধুরীটাকে তোমরা কেউ চিনতে পারবে না, কেউ না, কেউ না। কিন্তু আমি তোমাকে চিনেছি বোন। আপনি কে? তোমার এক হারিয়ে যাওয়া দাদা বোনের দরজায় কিছু ভিক্ষে চাইতে এসেছি। ভিক্ষা আমার কাছে? কি চাই আপনার? না, মধুমিতার কাছে চাইবার কিছু নেই, আমি চাইবো সবিতার কাছে। সবিতা? কে সবিতা? ও নামে আমি কাউকে চিনি না। এইমাত্র চেনা মেয়েটাকে দেখে আমি চমকে উঠলাম। আজ থেকে 10 বছর আগে নতুন পাড়া গ্রামে দিঘির পাড়ে যার বাড়ি ছিল, আমি সেই সবিতার কথা বলছি। আপনি ভুল করছেন, আপনি যার কথা বলছেন আমি সেই সবিতা নই। না, আমি ভুল করছি না। নিষ্ঠাবান পূজারী ব্রাহ্মণ সন্তোষ ভট্টাচার্য আর তার 2 মেয়ে সাবিত্রী। তাই তাই নতুন পাড়া গ্রামের কোনোদিন তাকে ভুলবে না। আপনি কে? আমি নাম গোত্র পরিচয়হীন এক অজানা মানুষ। নতুন পাড়া সবিতার কথা আপনি আর কি জানেন? সবিতা সবিতা যখন ক্লাস 10 এ পড়ে, তার দিদি সাবিত্রীকে ভালোবাসতো নতুন পাড়ার মহেশ। সাবিত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর মহেশ গ্রাম ছেড়ে পালিয়ে যায়। লজ্জার হাত থেকে বাঁচার জন্য সন্তোষ ভট্টাচার্য তার 2 মেয়েকে নিয়ে একসঙ্গে বীজ খায়। বাবা দিদি তক্ষুনি মারা গিয়েছিল, হাসপাতাল থেকে বেঁচে ফিরে এসেছিলাম আমি একা। তবুও তোমাকে পুলিশ ছাড়েনি। আত্মহত্যার চেষ্টার অপরাধে শাস্তি দিয়েছিল নাবালিকা বলে। মাত্র 5 মাস সময় কাটাতে হয়েছিল তোমাকে। হ্যাঁ, 5 মাস পর নতুন পাড়া হাবিজার বিজয় রায়, যাকে আমি দাদা বলে রেখে রাখতে পারতাম, ভাই ফোটা দিতাম, সেই দাদা জোর করে আমার হাতে 2000 টাকা তুলে দিয়েছিল। আর আমি সেই টাকা নিয়ে ভেসে পড়েছিলাম অজানার উদ্দেশ্যে। সে আপনি এত কথা জানলেন কি করে? তোমার সেই পাতানো দাদা হাবিলদার বিজয় রায় ছিল আমার অতি আপনজন। আমরা দুজনে ছিলাম হরিহর আত্মা, একই দেহে 2টি প্রাণ। দাদা কেমন আছেন এখন? কে বিজয়? বিজয় মারা গেছে। আপনি কি শোনালেন? আপনি সত্যি বলছেন? হ্যাঁ, তাই তো আজ আমি এসেছি বিজয়ের এক বোনের কাছে, তার আরেক বোন পাপিয়ার জীবন ভিক্ষা চাইতে। পাপিয়া? বিজুদের বোন পাপিয়া? হ্যাঁ হ্যাঁ, তোমার পুরুষ প্রেমিক সজলের বউ পাপিয়া। সত্যি আমার বিজুদের বোন? না, আমার আমার না 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 না, ওই বিজয়ের বোন, ওই বিজয়ের বোন। বিজুদের বলে ক্ষতি করে সাধ্য মানে আমি আপনার কথা দিচ্ছি, সজল আর কোনো দিনে এ বাড়িতে আসবে না। আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। তুমি ওই পথ থেকে ফিরে এসো বোন। না দাদা, ওই মহেশের মতো সভ্য সমাজের জন্য আমার দিদি লজ্জা পেয়ে নিয়েছিল, তাই দিদিকে বাবাকে এই সুন্দর পৃথিবী থেকে চলে যেতে হয়েছিল। আর আমি তো অভিনেত্রী হয়ে সুস্থ জীবন চেয়েছিলাম, কি পেয়েছি? সবাই আমার এই বর্ষাকে নিচে নগ্ন দেহকে ভালোবাসে। আমি যেন ওদের লালসা পূরণের একটা পুতুল মাত্র, যারা মেয়েদের লজ্জাকে নিয়ে ছেলে মেরে খেলে, আমি তার উপর বদলা নেব। ওরে বোন, তুই কার উপর বদলা নিচ্ছিস? এই দুনিয়ার কোন পুরুষ মানুষের কোনো ক্ষতি হচ্ছে না রে। ক্ষতি হচ্ছে তোদের মতো মেয়েরা, পুড়ে মরছে তোদের মতো মেয়েরা। তাই তুই ওই পথ থেকে ফিরে আয় বোন। জীবন পবিত্র গঙ্গার মতো বইছেরা নদী, নদীর ইকুল ভাঙলে উকুল গড়ে, নদীর মুখ ছিঁড়ে বালু চলে, সবুজ ফসল ফলে, যে নদীর জলে মানুষ পাত হয়ে। এই নদীর জলে ছাড়া কোনো দেবতার পুজো হয় না রে বোন। আমার বিজুদাও সেদিন এই কথাগুলো বলেছিল। জানি না আপনি কে, তবু দাদার কথা স্মরণ করে আজ আপনাকে প্রণাম করতে দিই। তুমি কাকে প্রণাম করছো? এনে কে মধুমিতা? না, ও মধুমিতা না, সবিতা। সবিতা? হ্যাঁ, মধুমিতার খরচ ছেড়ে বেরিয়ে এসে ও নতুন পরিচয় নিয়ে আজ থেকে শুরু হলো নতুন জীবন। দাদা, আর কি বল? মধুমিতা, এসব আমি কি শুনছি? কি শুনেছো? আমি এতদিন মিথ্যা পরিচয় দিয়ে নাম পাল্টে তোমাদের সকলের সঙ্গে ভালোবাসার মিথ্যে অভিনয় করেছিলাম। কিন্তু আমি যে সত্যি তোমাকে ভালোবাসি। আমার এই পরিচয় নিয়ে আমাকে ভালোবাসতে পারবে? মানুষ কারো পরিচয়কে ভালোবাসে না, ভালোবাসে তার হৃদয়কে, তার আত্মাকে। তোমার পুরনো জীবন
সম্বন্ধে আমি কোনোদিন প্রশ্ন করবো না। শেষবার মতো আমাকে জীবন মঞ্চে অভিনয় করতে দাও। একটু পরে সজল আসবে, আমাদের সত্যিকারের অভিনয় দিয়ে আয়োজন ভিত্তি স্বপ্নটাকে ভেঙে দিতে হবে। চলো। হ্যাঁ দিদি, আজ আমি স্বীকার করছি, সজলের সঙ্গে এতদিন শুধু অভিনয় করেছি, ওকে নিয়ে প্রেম প্রেম খেলা করেছি, কিন্তু মনে প্রাণে আমি তোমাকেই ভালোবাসি। তোমাকে ছেড়ে বাঁচতে হবে, বাঁচতে পারবো না। সজল যে তোমাকে ছাড়া। আমাকে ছাড়া কি? যে পুরুষ নিজের সুন্দর স্ত্রীকে ফেলে একটা অভিনেত্রীর পেছনে ঘুরে বেড়ায়, তাকে কি তোমার মানুষ করে মনে হয়? কিন্তু তুমি তো ওকে প্রেমের জালে জড়িয়েছিলে। সজলের মতো পুরুষদের দেখে আমার করুণা হয়। ওকে নিয়ে খেলা করেছি, কিন্তু মনে প্রাণে আমি তোমাকেই ভালোবাসি। বাহ, 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 চমৎকার মধুমিতা দেবী, চমৎকার। কিছুদিন আগে এই কথাগুলো তুমি আমাকে বলেছিলে, সরি সজল, তখনও কথা সত্যি বলে মনে হয়েছে। আজ বুঝি সেই সত্যিটা বদলে গেল। বদলাতে পারে মানুষের মতো কোনো প্রশ্ন বাকি রয়েছে, এক হাতে আজীবন বন্দি থাকবে। You shut up! তোমাকে ভালোবেসে আমি আমার স্ত্রীকে গ্রহণ করতে পারিনি। আমার এত বড় ত্যাগের বিনিময়ে বিবাহিত হয়ে যে পুরুষ অন্য মেয়ের আসক্ত হয়, সকলে চোখে সে একটা লম্পট, চরিত্রহীন। আর যে মেয়েটা একই কথা একইভাবে একাধিক পুরুষকে বলতে পারে। কেন পারবো না? তুমি যদি তোমার বিয়ে করে বউকে ফেলে আমার কাছে আসতে পারো, আমি কেন পারবো না ওই প্রবীরকে কাছে রাখতে? মুম্বাই যাওয়ার মিথ্যে গল্প শুনে তুমি আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিলে। পুরুষতা রাতে আমার চোখের জলে বুক ভাসিয়ে আবার তুমি আমাকে কাছে টেনে নিয়েছিলে। এখন বুঝতে পারছি কি গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছি আমি। ও, বুঝেছো বুঝি? এত বড় বড় ব্যবসা চালাচ্ছ, চারিদিকে তোমার ষড়যন্ত্রের জাল পাতা আছে, বুঝতেই পারোনি কখনো? সেই জলে অস্থির বৃষ্টি জড়িয়ে পড়েছো। এখনো সজাগ হও, নইলে তোমার বাজার কোনো রাস্তায় খুঁজে পাবে না। সজাগ দেখো না, ওই নামটা ধরে তুমি আর আমায় দেখো না। তোমার ওই মোহিনী মায়ের জাল ছেড়ে আমাকে বেরোতে দাও, আমাকে পৃথিবীর কাছে চিৎকার করে বলতে দাও, আর কেউ যেন কোনোদিন তোমার মতো মেয়েকে বিশ্বাস না করে। সজল, আমাকে তুমি ক্ষমা কর, তুমি তোমার বাপের কাছে ফিরে যাও। কেমন করে যাব? কেমন করে যাব? সে যে আমাকে পুজো করার জন্য দু হাতে অঞ্জলি সাজিয়ে বসে থেকে থেকে দেবী হয়ে গেছে। আমার এই অপবিত্র মন নিয়ে কেমন করে দাঁড়াবো তার সামনে? দেবীকে পুজো করা যায়, কিন্তু শয্যা সঙ্গিনী করা যায় না। আমি তোমার মন নিয়ে খেলা করেছি, কিন্তু তোমার দেহ তো ফুলের মতো পবিত্র, সেখান তো কোনো কালিমা নেই। তবে কেন তোমার বাপিয়াকে বুকে টেনে দিতে পারবে না? জানো সজল, তুমি তোমার বাপিয়ার কাছে ফিরে যাও। ফিরতে তো হবেই। জানি না সুখ আমার দিকে মুখ ফিরিয়ে নেবে কিনা, জানি না মরণকে আমায় বন্ধু বলে ভাবতে হবে কিনা, তবে তোমাদের মতো মেয়েদের ভালোবাসার সুখের সর্বটা ভেঙে খান খান হয়ে যাবে, ভেঙে খান খান হয়ে যাবে। সজল, এই অজয় জেগে দেখে এই জগতে সব থেকে বিচার করো না। এই জগতে মধুমিতাও যেমন আছে, বাপিয়াও তেমনি আছে, তবে সবই তার কেমন করে মধুমিতা হলো সে খবর তোমরা কেউ রাখো না, কেউ না। আমাকে এতটা আঘাত না করলেই পারতে। আঘাত না করলে ও পাপিয়ার কাছে ফিরতে পারতো না, আমাকে অন্তর থেকে ঘৃণা না করতে পারে, ও পাপিয়াকে শ্রদ্ধা করতে পারতো না। তুমি সবচেয়ে সুখী প্রবীণ, সবচেয়ে সুখী। চোখের জল দিয়ে মধুমিতা মূর্তিটা ধুয়ে আজ নতুন করে সবিতার প্রাণ প্রতিষ্ঠা করলে। তখন বলছেন সজলের গাড়িটা কপাল সঙ্গে টাকা লেগে তুমি বুঝে গেছে আমাকে যে কি হবে। আমি যাচ্ছি সবিতা। সজল মালটা এভাবে পড়ে আছে কেন? মধুমিতা জ্ঞান হারিয়ে ফেলেছে। সারা আজকে ওকে একটু জাগিয়ে তারপর আজকেই চান্স নিয়ে নেওয়া। কিন্তু একটু জল তো দরকার। জল 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 এই তো জল তো আছে। সারা মাল দিয়েই মালকে জাগাবো। তারপর
ঠিক আছে ঠিক আছে একদম ঠিক একদম ঠিক চমকে গেলাম। ওই ওই প্রেমিকের অ্যাক্সিডেন্ট দেখে অজ্ঞান হয়ে গেছে। তাহলে শুনে গেছিলেন আমি করিয়েছি আমার সুন্দর শরীরটা একেবারে শেষ হয়ে গেল। আপনি কি মানুষ? তুমি কি বলবে আমি নিজেই জানি না সারা আমি কি সদা আপনার ভাগ্নে তাকে এইভাবে আমি থানায় যাবো। আরে দাঁড়াও 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 থানায় যাবে তা কোন থানায় যাবে শোনা বলো বলো আমাকে বলো আমি না তোমাকে কোলে কোলে নিয়ে বেরিয়ে যান আমার ঘর থেকে। সাগরে সন্তান বেরিয়ে আমি যাবো এতদিন তুই আমার অনেক মান্য নিয়েছিস এবার এবার একটু আদর টাদর কর। আমি তো বেরিয়ে না একটু মাখামাখি করি মানুষ মানুষের মতন আমার সব আছে এই চোখ কান নাক মুখ সব আছে কিন্তু বুকের ভিতর যেটা আছে না সেটা হচ্ছে একটা হায়না এই মেয়ে মানুষের নরম শরীর দেখলে না তার জিতটা না শুধু লাগাপ লাগাপ করে আমি আর মস্তা মেয়ের মতো নই। তাই তো তোদের মতো নাগিনদের আমি যেমন করে নাচাবো তেমনি করেই নাচবি তা তুমি পারবে না। আমার মন আছে, ভালোবাসা আছে, পাখির গান তাদের আবার আমাকে বাদ দিয়ে নয়। ঠিক বলেছো চাঁদের আলো আমি তো চাঁদ তাই আমার হাসিতে তোকে হাসতে হবে আমার বাজনায় তোকে নাচতে হবে তুমি কি আমাকে পুতুল ভেবেছো? এই তো সোনামণি বলি ধরেছে ময়না পাখি বলি ধরেছে এই লাল গাছ দুটো না আমি আঁচড়ে কামড়ে একেবারে রক্তাক্ত করে দেবো তারপর আমার বিষাক্ত ভালো দিয়ে তোর সারা শরীরটা বেরিয়ে দেবো তারপর তোর ওই রঙ শরীরটাকে চেপে ধরে আমার কামনার শীত তাড়াবো তার আগে সকলের সামনে আমি তোমাকে উলঙ্গ করে দেবো। ভেবেছো ছাগলকে মেরে তার হাত থেকে তোমারই হবে। আমি তোমার মুখটা কেড়ে ছুঁড়ে নেবো। এই শয়তানি! তুই যেমন চাঁদের মতো মুখখানা দেখছিস না এটা মুখ নয় এটা হচ্ছে একটা মুখোশ বেশি বাড়াবাড়ি করলে আমার বিষে তোমার সারা শরীরটা নীল করে দেবো। বড় বিষ জমেছে তাই না বড় বিষ জমে গেছে তোর বিষ দাঁত না আমি একেবারে ভেঙে দেবো রে শয়তানি! এই কেমালো 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 বুঝতে পারোনি বুঝি? ও তুমি মেরেছো না শোনা তুমি মেরেছো তা কোন হাত দিয়ে মেরেছো শোনা কোন হাত দিয়ে এটা দিয়ে না বলো কোন হাত দিয়ে মেরেছো ভগবান আমার জীবনের খাতায় লিখতে ভুলে গেছে রে চল চল এমন মজা আমি শেখাবো তুই জীবনের আর কোনোদিন কথা বলতে পারবি না। অনেক অনেক জিনিস কর কর চিৎকার কর চিৎকার দেখে তুই কত চিৎকার করতে পারিস চিৎকার করতে পারিস সত্যি সত্যি মরে গেছে হ্যাঁ ও তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে গো আমাকে বিধবা করে তুমি কোথায় চলে গেলে গো আমি এখন কাকে নিয়ে থাকবো কাকে নিয়ে থাকবো
হিসেবের খাতায় একটা একটা করে সব অঙ্ক বেড়ে যাচ্ছে। সজল না মরলেও ও বেঁচে থাকবে একটা প্রতিবন্ধী হয়ে। তারপর জামাল বাবুর পাতা দিতে আর বেশি সময় লাগবে না। তারপরই তো ওই মুখার্জি বাড়ি, গাড়ি বাড়ি, বিজনেস, ব্যাংক ব্যালেন্স সব সব হয়ে যাবে আমার। তারপর সুদ হিসাবে ওই কচি ভাগনা বউ পাপিয়া। এই যে চন্দ্রমোহন, এই যে জামাইবাবু, আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম জামাইবাবু। তা সজল কবে হাসপাতাল থেকে বাড়ি ফিরবে জামাইবাবু? আজই হাসপাতাল থেকে বাড়ি ও ফিরবো। আচ্ছা। ওকে আমি হাসপাতাল থেকে আনতে যাচ্ছি। এই ডাক্তার বলেছে আজকে ওর ব্যান্ডেজ খুলে সেলাই কেটে দেবে। এই জানো জানো, তারপর না ওকে আর আমি হাসপাতালে রাখবো না, আমি আমার বাড়িতে নিয়ে এসে চিকিৎসা করাবো। হ্যাঁ, তাই করুন জামাইবাবু। ডাক্তার না সবাইকে আমি বাড়িতে নিয়ে আসবো। যত টাকা লাগে রাখুক, আমি বিদেশ থেকে সমস্ত যন্ত্রপাতি কিনে আনবো। তার জন্য যদি আমার ব্যবসা বাণিজ্য বিশাল সম্পত্তি সবকিছু বিক্রি করতে হয়, আমি তাও দেবো। তবু তবু আমি আমার চোখের সামনে আমার সজলের চিকিৎসা করাবো। হ্যাঁ হ্যাঁ, তাই করুন জামাইবাবু। এত উতলা হবে না, সব ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কেন এমন হলো বলো তো? আমি তো জ্ঞান তো কোনোদিন কোনো অন্যায় করিনি, কাউকে ঠকাইনি। আমার কারখানার শ্রমিকরা কোনোদিন ধর্মঘট করেনি, মালিককে তারা কোনোদিন অভিশাপও দেয়নি। তবু তবু কেন আমার জীবনে এমন অভিশাপ নেমে এলো বলতে পারো? এইভাবে ভেঙে পড়বে না জামাইবাবু, ভগবান আছেন, সব ঠিক হয়ে যাবে। নেই নেই, নেই, ভগবান নেই। এই যুগের ভগবান ওই শেয়ার বাজারে বিক্রি হয়ে গেছে। সন্তানের আজ মানুষের কপালে ভাগ্য লিপে লিখে দিচ্ছে, পাপীদের কপালে সৌভাগ্যের সুবর্ণ রেখা আর সততার পুরস্কার। আবার আমার সন্তানের সর্বনাশ। জামাইবাবু, এইভাবে আপনি ভেঙে পড়বেন না জামাইবাবু, আমি তো আছি, সব ঠিক করে দেবো। হ্যাঁ, এখন তুমি আমার একমাত্র ভরসা। আমি হাসপাতালে যাচ্ছি, তুমি একবার কারখানায় যাও, ওদিকে যে কি হচ্ছে। ও নিয়ে আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না জামাইবাবু, আমি সব দেখে শুনে একেবারে রেডি করে রাখবো। আপনি হাসপাতালে যাচ্ছেন, তবে যাওয়ার আগে না জামাইবাবু, এই ফাইলটায় কতগুলো সই করে দিয়ে যেতে হবে। এখানে তো এই ফাইল একবার খাওয়া। কিচ্ছু দেখতে হবে না, কিছু দেখতে হবে না, আমি সব দেখে শুনে একেবারে রেডি করে রেখেছি। আপনি শুধু সাইনগুলো করে দেবেন, সেটা তো আর আমি করতে পারবো না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কোথায় সই করতে হবে বলো? না! তাই তাহলে আপনি সই করবেন না বাবা? কি বলছো বৌমা? হাসপাতাল থেকে ফিরে ঘরে ঢুকে শুনতে পাই টেলিফোনের শব্দ। রিসিভার খুলতে অক্টি বাবু আপনাকে চেয়েছিলেন। আপনাকে সামনে না পেয়ে জিজ্ঞাসা করলাম কেন ফোন করেছেন। উনি আমাকে ফোনে সব কথা ফাঁস করে দিয়েছেন। আমাদের সর্বনাশের সুযোগ নিয়ে মাননীয় মামা বাবু সুখের সর্ব কিনতে চাইছেন। তুমি যে কি বলছো, তোমার কথার মানে আমি কিছুই বুঝতে পারছি না। ও জামাইবাবু, আপনি হাসপাতালে যান না, আমি আপনাকে সব পরে বুঝিয়ে বলবো। দাঁড়ান, দাঁড়ান মামা বাবু, পালাবার চেষ্টাও করবেন না। এই দেখুন বাবা, এই দেখুন যে দলিলটাকে আপনি সই করতে যাচ্ছেন, এতে কি লেখা আছে করুন? লেখা আছে আমাদের সমস্ত ব্যবসা, ঘর, গাড়ি, বাড়ি, এমনকি মধুপুরের সমস্ত সম্পত্তি আপনি মামা বাবুর নামে উইল করে দিচ্ছিলেন। এক মিনিট এখানে দাঁড়িয়ে থাকলে আমি তোমাকে গুলি করে মারবো। জামাইবাবু, আমার কথা এই দুর্গা বলো, আমার বন্দুকটা নিয়ে এসো। না, স্যার, এই নোংরা মানুষটাকে গুলি করে আপনাকে আমি জেলে যেতে দেবো না। তার যে এই চাকরের কাজ, চাকর কাজ করতে খবরদার, তোর মতো ভক্তত্র বিভীষণের শাস্তি এই ঝাঁটার বাড়ি। আমাকে কিন্তু তুই এখনো চিনিস না, আমি হচ্ছি ওই মোল্লার হাটের গুন্ডা। এ তুমি কি করলে কবি? যা প্রয়োজন ছিল তাই করেছি স্যার, এর জন্য আপনাদের কোনো সমস্যা করতে হবে না। আমি নিজে থানায় ফোন করে এসেছি। বাবু, কিন্তু আপনি আমাদের জন্য একা করলেন কেন? না বাপে
আপনাদের জন্য নয়। তাহলে শুনুন, টাকা দিয়ে চন্দ্রমোহন মামুর মধুমিতাকে বাধ্য করার জন্য সজলকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে হবে বাবু। শুধু তাই না, সজলকে পৃথিবী থেকে সরিয়ে দিতে উনি দুর্ঘটনা ঘটিয়েছিলেন। কি বলছো? হ্যাঁ স্যার, মধুমিতা সজলকে পাপিয়ার কাছে ফিরে আসতে বাধ্য করেছিল। তাই ওই চন্দ্রমোহন মামুর মধুমিতা দেবীকে কি বিভৎসভাবে খুন করেছে বাবু। তাই ওই সমাজের চঞ্চলটাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়ে এই পৃথিবীকে একটু ভার মুক্ত করলাম। এই খুনের জন্য আপনাদের গায়ে কোনো আজ লাগছে দেবো না। আপনারা সজল বাবু কারাঞ্চল হাসপাতালে যান, এখন ওই পুলিশের গাড়ি এসে ওই চন্দ্রমোহনের ডেড বডি নিয়ে চলে যাবে। আমি থানায় চললাম, সজল বাবু দ্রুত আরোগ্য কামনা করি। চলো চলো বৌমা, সজলকে তো হাসপাতাল থেকে আনতে হবে, কিন্তু একটা অ্যাম্বুলেন্স তো ব্যবস্থা করতে হবে। অ্যাম্বুলেন্সের দরকার নেই বাবা। কি বলছো বৌমা? ঠিকই বলছি বাবা, ওকে এখন হাসপাতাল থেকে ছুটি দেবে না। কেন ছুটি দেবে না কেন? ডাক্তার তো বলেছে আজই ওর ব্যান্ডেজ করে সেলাই কেটে দেবে। হ্যাঁ, সেই জন্যই আমি সকালবেলা হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু ভগবান যদি বিরূপ হয়, মানুষের কি করার আছে বাবা? তুমি যে কি বলছো, তোমার কথার মানে আমি কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে সবকিছু তুমি আমাকে খুলে বলো। ওকে যখন বেড থেকে ডাক্তাররা ড্রেসিং রুমে নিয়ে গেল, তখন আমি ওদের সঙ্গে সঙ্গে গেলাম। আমাকে ওরা ভেতরে ঢুকতে দেয়নি, তাই আমি দরজার কাছে ফাঁক দিয়ে দেখলাম। কি দেখলে বৌমা? বলো তুমি কি দেখলে? দেখলাম ডাক্তারবাবু চোখের ব্যান্ডেজ খুলে দিয়ে বলছেন, তাকান, আস্তে আস্তে করে চোখ খুলুন। তখন আপনার ছেলে বলছে, কই আমার চোখের সামনে তো সব অন্ধকার, একটু আলো দেখতে পাচ্ছি না। ডাক্তারবাবু আমি অন্ধ হয়ে গেছি, গোটা পৃথিবীটা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ডাক্তারবাবু আমি দেখতে চাই, আমাকে যে পাপিয়ার মুখের দিকে তাকিয়ে তার হাত দুটো ধরে ক্ষমা চাইতেই হবে। না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। এ ভগবান, এ তুমি কি করলে? কোন পাপের ছেলেটাকে তুমি এত বড় শাস্তি দিলে? ভেঙে পড়বে না বাবু, ভেঙে পড়বে না। বন্ধুমণি সাধারণ কখনো বিফলে যাবে না বাবু। বন্ধুমণি দাদা বাবুকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করার। ডাক্তারবাবু বলেছেন, যদি কোনো মৃত মানুষ তার চোখ দুটো দান করে যায়, তাহলে ও দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে পারবেন। 48 ঘন্টার মধ্যে অপারেশন করে নতুন চোখ বসাতে হবে। সাইডাল থেকে নিশ্চয়ই চোখ পাওয়া যাবে। আমি এখনই ওদের ফোন করছি। কোনো লাভ হবে না বাবা, আমি ওদের সঙ্গে কথা বলে বাড়ি ফিরছি। বহু মানুষ চোখ দান করবে বলে সই করে, কিন্তু তার মৃত্যুর পর তাদের আপনজনেরা হাসপাতালে একটা ফোনও করে জানায় না। হে ভগবান, এখন আমি কি করবো? যা করার তাড়াতাড়ি করতে হবে বাবা। কি করার নেই বৌমা, বাবা। এখন কান্না ছাড়া আর কিছুই নেই আমাদের কপালে। বাড়ি, গাড়ি, বাড়ি, ওর সব আজ কাগজের টুকরো, ওগুলোর কোনো মূল্য নেই। আমার সজলের দৃষ্টি শক্তি খেয়ে দাও। দাদা বাবু দৃষ্টি শক্তি ফিরে পাবে। হ্যাঁ, আমি শুনেছি কোন জীবিত মানুষ ইচ্ছে করলে তার একটা চোখ সে কাউকে দান করতে পারে। তাই আমি আমার একটা চোখ দিয়ে দাদা বাবু দৃষ্টি শক্তি ফিরে দিতে চাই। এতটুকু বয়সে আপনি আমাকে ফুটপাত থেকে তুলে এনে খাইয়ে পুড়িয়ে মানুষ করেছে। এই বিপদের দিনে আপনাদের জন্য যদি কিছু করতে না পারি, আমি কিসের মানুষ বাবু? বাবু বৌদিমণি আর দেরি করবেন না, তাড়াতাড়ি আমাকে হাসপাতালে নিয়ে চলুন। না রে দুর্গাপদ না, আমার এক ছেলের জন্য আমি আর এক ছেলের সর্বনাশ করতে পারবো না বাবা। বাবা, ওরে দুর্গাপদ, আজ থেকে আমার দুই ছেলে সজল আর দুর্গাপদ, এই বাড়িতে তোদের ক্ষমা অধিকার। তাহলে কি দাদা বাবু দৃষ্টি শক্তি ফিরে পাবে না? পাবে? হ্যাঁ, নিশ্চয়ই পাবে। সজল বাবু তার দৃষ্টি শক্তি ফিরে পাবে। ফিরে পাবে? হ্যাঁ, একটু আগে হাসপাতালে একটা ফোন এসেছিল। কোন এক সহৃদয় ব্যক্তি তার অ্যাড্রেস জানিয়ে আমাদেরকে মোবাইল হাসপাতালে নিয়ে সেখানে যেতে বলেছে। কেন ডাক্তারবাবু? কারণ ওইখানে একজন কেউ মারা গেছে। তবে মারা যাওয়ার সময় তার চোখ দুটো সজলবাবুর নামে লিখে দিয়ে। কিন্তু আমি শুনেছি মানুষের মৃত্যুর পর মাত্র কিছু সময় তার চোখ দুটো সজীব থাকে। আপনি ঠিকই শুনেছেন। আমাদের কখন জুড়ে দিতে হবে ডাক্তারবাবু, তিনি কোথায় থাকেন? তা তো জানি না, তবে আমরা মোবাইল হাসপাতাল নিয়ে সেখানে যাচ্ছি, আপনারাও আসুন। হ্যাঁ, চলো, চলো, চলো।
এসো এসো বড় বউ, তাড়াতাড়ি এসো, আমার হাতে সময় বড় কম। কিসের সময়? কি হয়েছে তোমার? সব তোমাকে বলবো, তার আগে বলো পাপিয়াকে সুখী করতে তুমি কি কি করতে পারো? পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা আমি করতে পারি না। তাহলে আমাকে ছুঁয়ে বলতে পারো? তোমাকে ছুঁয়ে বলতে হবে? এত অবিশ্বাস আমার উপর? বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, আজ আমাদের দুজনের মনকে একই মন্ত্রে এক করতে হবে। বেশ, তাহলে তোমাকে কিছু আমি কথা দিচ্ছি, সজল আর পাপিয়ার জন্য আমি আমার জীবন দিতেও প্রস্তুত। না, জীবন তোমাকে দিতে হবে না, একটা সত্যিকে মেনে নিতে হবে। তার মানে? বাবু, এই পৃথিবীর বুকে আমি একটা মরা মানুষ, আর তুমি তোমার পরনে বিধবার বেশ, এই পরিচয়টাকে সত্যি করে তুলতে হবে। কি বলছো তুমি? কি বলছি, দেখো দেখো না, দেখো আমার হাতে ঘুমের ওষুধ 50টা ট্যাবলেট আছে, এটা আমি একসঙ্গে খেয়ে নিলে সারা জীবন ঘুমিয়ে পড়বো। বড় বউ, বড় বউ, তুমি কিছু বলবে না? স্বামীর কাছে এই কথা শোনার পর কোন স্ত্রীকে যে কি বলতে হয় তা তো আমার জানা নেই। বড় বউ, রাখি কোন স্ত্রী তার স্বামীর কাছে এই কথা শুনেছে কিনা তাও আমি জানি না। বড় বউ, এটাই আমাদের সকলের সব সমস্যা সমাধানের একমাত্র পথ। সজল সজল তার অন্ধত্বের অভিশাপ থেকে মুক্তি পাবে, আমি জীবনমৃত অবস্থা থেকে মুক্তি পাবো, আর তুমি মুক্তি পাবে লাঞ্ছনা, গঞ্জনা, অপমানের হাত থেকে। মুক্তি পাবো? লাঞ্ছনা, গঞ্জনা, অপমানের হাত থেকে মুক্তি পাবো এই সমাজের কাছ থেকে? লজ্জার অপমান ছাড়া আমার যার কিছুই পাওনা নেই, তুমি জানো না? তোমার জন্য শুধু আমি বেঁচে আছি, সেই তুমি যদি না থাকো আমাকে কার কাছে রেখে যাচ্ছ? আমাকেও তোমার সঙ্গী করে দাও। পাগলের মতো কথা বলছো তুমি। ও, পাগলামি করার অধিকার বুঝি তোমার একার? তোমার অর্থাঙ্গিনী হিসাবে তোমার সিদ্ধান্তের অর্ধেক ভাগ আমার চাই। হ্যাঁ, দিতে হবে তোমাকে নিজে হাতে এই ট্যাবলেটের মধ্যে আমার বুকে তুলে দিতে হবে। কাজ করতে পারবো না। কেন পারবে না? কেন পারবে না? এতদিন এত আত্মত্যাগ করেছো, আর এটুকুনি পারবে না? কোথায় গেল তোমার আত্মত্যাগের মহিমা? কোথায় গেল ত্যাগ, প্রতিজ্ঞা, কর্তব্যবোধ? সবকিছুতে শুধু তোমার একার অধিকার, তাই না? হ্যাঁ, তোমার অর্থাঙ্গিনী হিসাবে আমার কোনো কিছুতে অধিকার নেই। আমার তোমার একটা করে চোখে সজলায় নতুন পৃথিবীর আলো দেখবে। না, আমি পারবো না। সজল সজল তার দুর্ভাগ্যে পড়ে থাক, আমি ফিরে যাই আমার ব্যর্থ জীবনের অন্ধকারে। না, আজ আর এরা হবে না, কারণ তুমি আমাকে মুক্তির পৃথিবী দেখিয়েছো, সেই পথ থেকে আমি যে ফিরতে পারবো না। হ্যাঁ, তোমাকে একটা কথা আমার বলা হয়নি, আর যদি না বলি তাহলে হয়তো কোনোদিনও বলতে পারবো না। জানো, আমি বাড়ি থেকে মাঝে মাঝে বেরিয়ে যেতাম, তার জন্য মা আমাকে অনেক কটু কথা বলেছে। কোথায় যেতাম, কেন যেতাম তা তুমিও জানো না। আমি যেতাম কলকাতার হাসপাতালে। কলকাতার হাসপাতাল? হ্যাঁ, আমার বুকে একটা অসহ্য যন্ত্রণা হতো, আমি কোনোদিন কাউকে বলিনি, সে নিয়ে ভাবিনি। যখন দেখলাম তোমার জন্য আমাকে বেঁচে থাকতে হবে, তখন আমি ডাক্তার দেখালাম। কি হয়েছে তোমার? আমার ক্যান্সার। আজ আমি সব চিকিৎসার বাইরে কিছুদিনের মধ্যে চুপ করো। আসুন, এই বাড়ি আমাকে দেওয়া হয়েছে। এ তো আমার বাবার বাড়ি। আপনি তো আমার বাবার বাড়িতে নিয়ে এসেছেন। তাই? ওই তো আমার বৌদি। কিন্তু উনি এখানে কেন? উনি তো তোমার খুব সরকার দিন তোমাকে উপর টাকা দিয়ে আশীর্বাদ করেছিলেন। হ্যাঁ, পথের মাঝেও তো ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল। শুধু তাই নয়, সন্ধ্যে হয়ে গিয়েছিল বলে আমাকে বাড়ি অব্দি পৌঁছে দেওয়ার কথা ছিল। বৌদি, উনি কে? আমরা সেই কথাটাই জানতে চাই বৌদি। সেদিন তোমার মুখের কথায় বিশ্বাস করি, কিন্তু আজ আর অবিশ্বাসের কিছু নেই। তাই বুঝি অপরাধীকে একেবারে হাতে নাতে ধরে ফেলেছে বুঝি। এরপরে তুমি হাত পাচ্ছ? বলো, এই নোংরা ভিখারি লোকটা এখানে কেন আছে? ও তোমার কে? শুনবেন ও আমার কে? লজ্জা শরমে যখন মাথা খেয়ে এই বসে আছো, তখন বলো ওই নোংরা ভিখারি লোকটা কে? লজ্জা কেড়েছে এই সভ্য সমাজ। আর শুনবেন ও আমার কে? ও আমার ইহকাল পরকালের দেবতা। হ্যাঁ, দেবতা বলতে আমি ওর জন্য মাথার পিছনে সিঁদুর পরি, হাতের শাখানো
না, শোনেন না, ওকে ছুঁয়ে আপনাকে যে 5 লাখ টাকা ফেরত দিতে হবে। 5 লাখ? হ্যাঁ, 5 লাখ টাকা। ওই 5 লাখ টাকার বিনিময়ে আপনার পরিচয়টাকে খুন করেছেন। ওই 5 লাখ টাকার বিনিময়ে আপনার বড় ভাইটাকে কিনে নিয়েছেন। ওই 5 লাখ টাকার বিনিময়ে আপনি আমার শীতে সিঁদুর লেগে নিয়েছেন। ওই 5 লাখ টাকার বিনিময়ে আপনি আমার লজ্জাটাকে বাঁচিয়ে নিলাম করেছেন। মা, আমি আপনার মেয়ের মতো, এদের বোনের মতো 20 বছর আপনার সংসারে সেবা করেছি। তুমি কেন এতটুকু আমার চরিত্রে আপনি বিশ্বাস করতে পারেননি? বলুন কেন? ছবে না, আমার একটা চোখ আমি সজলকে দান করে ওকে ছোঁয়ার তোমার কোনো অধিকার নেই। আজ আমাদের অচ্যুতের মতো বিদায় নিতে দাও। আপিয়া, বোন আমার, ওরে, আমি তোদের জন্য কত স্বপ্ন দেখেছি, কত স্বপ্ন ফেরি করেছি। আর যাবার সময় একটা কথা বলে যায়, আমাদের দুজনের দুটো চোখ যেন সজলকে দেওয়া হয়। সজল ওই চোখ দিয়ে সুন্দর পৃথিবীকে দেখবে। তোরা যখন আয়নার সামনে দাঁড়াবে, আমরা দুজনে তোদের দেখতে পাবো রে। ওরে, আরো একটা কথা বলে, মমতা চরিত্রহীনা নয়, মমতা কোনোটা নয়, মমতাকে চরিত্রহীনা সাজিয়েছে অনেক। লোকটা হলো লোকটা আমি ঈশ্বর বিজয় রায়।